আচ্ছা, শুনতে পাচ্ছিস, দেখতে পাচ্ছিস সবাই? হ্যাঁ দাদা, দেখতে পাচ্ছি, দেখতে তো পাচ্ছি না, শুনতে পাচ্ছি। দেখা যাচ্ছে দাদা স্ক্রিন? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, আমি না এই সপ্তাহে, যেহেতু শনিবার রোববার হয়তো নাও হতে পারে, তো আমি তো শুনে রাখ, আমি বলে রাখলাম নেক্সট উইকের মধ্যে, যদি এই সপ্তাহে যাই না এর মধ্যে, আর ডিবিএমএস ক্লাসটা করাতে পারবো কিনা আমি অনলাইনে, কারণ আজকে বুধবার হয়ে গেছে, বৃহস্পতিবার শুক্রবার আমার মাঝে টাইম দেখছি, চেষ্টা করছি তাও যদি ডিবিএমএস এর ক্লাসটা আমি করে দিতে পারি যদি অনলাইনে। এবার যেটা বলে রাখলাম, পরীক্ষা তো মনে হয় কেউ দিবি না, জানি না কেউ আদৌ দিবি কিনা জানি না, আমি কোশ্চেনটা আমি শুধু দিব দাদা। ফালতু কোশ্চেনটা আমি করে রেখেছি। ঠিক আছে, তো যাই হোক, নেক্সট উইকের মধ্যে কিন্তু 13 থেকে 18 অবধি যে ইয়ার্সটা দিয়েছি, ঠিক আছে, ওই ইয়ার্সের মধ্যে কিন্তু যত টাইপের কোশ্চেন, লাইক আমি কোন কোশ্চেনগুলো করেছিলাম, ওই এসকিউএল রিলেটেড যা কোশ্চেন আছে ভালো করে শুনবি, কিন্তু আমি স্ট্রিক্টলি বললাম মাঝে 1.5 সপ্তাহ টাইম আছে, কারণ জানুয়ারিতে কিন্তু সবার ইন্টারনাল পরীক্ষা হবে, কিন্তু ডিসেম্বরে না হলে কিন্তু জানুয়ারি কিন্তু ইন্টারনাল পরীক্ষা হবে, আমি আগে থেকে বলে রাখলাম, কিন্তু ইন্টারনাল পরীক্ষা এক্সটার্নাল মানে ফাইনাল পরীক্ষা কিন্তু একসাথে হবে। তো নেক্সট উইকের মধ্যে ইয়ার্স আমার ইমিডিয়েট ফর সলভ চাই, আমি বলে দিলাম, ঠিক আছে, ইমিডিয়েট সলভ করে আমার পিডিএফ চাই, আমি বলে রাখলাম। যে কজন নতুন আছিস তাদেরকে একটু আমি টাইম দেবো, বাদ বাকি দুজন নতুন আছিস, দুজনকে বাদে বাদ বাকি কিন্তু সবার আমার বলে দিলাম যে ইমিডিয়েট আমার জন্য পিডিএফের আমার পিডিএফ চাই, আমি বলে রাখলাম, পুরো ইয়ার্স সলভ, ঠিক আছে, যে টাইপের কোশ্চেনগুলো করেছি, ঠিক আছে, থিওরিটিক্যাল কোশ্চেন না লিখলেও চলবে, মানে লিখে রাখলে খাতায় ভালো, কারণ একটা জায়গায় থাকবে, সব কোশ্চেন ওখানে পাবি, সব কোশ্চেন আমার পিডিএফে আমার নোটে পাবি, যা যা কোশ্চেন আছে, যে কোশ্চেনগুলো পাবো না সেগুলো আমাকে বলবি, আমি বলে দেবো, কোনো প্রবলেম নেই। এসকিউএল, নর্মালাইজেশন, কার্ডিনালিটি, ওই তারপর যা 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 কোশ্চেনগুলো থাকে, লাইক ওই মিনিমাল কভার, তারপর ইকুইভ্যালেন্স, ঠিক আছে, আমি কিন্তু সিরিয়াসলি বলছি, কিন্তু আমি কিন্তু বললাম যদি আমি নেক্সট উইক, যদি আমি নেক্সট উইক মানে নেক্সট উইক, ঠিক আছে, কার বিয়ের বাড়ি আছে, কার পরীক্ষা আছে, কার শরীর খারাপ আছে, আমি কিন্তু শুনবো না, টাইম দিলাম, ঠিক আছে, আর আর 13, 14, 15, 16, 17, 18, ছটা ইয়ার ম্যাক্সিমাম, 13 থেকে 18 ছটা ইয়ার হয়, ছটা ইয়ার করতে এমন বিশাল কিছু টাইম 6 মাস লেগে যাবে না, ঠিক আছে, খাতায় যেন প্রপারলি আমি বলে দিলাম, কোশ্চেন অ্যান্সার যেভাবে দেওয়া আছে খাতায় যেন পুরো ইয়ার্সটা সলভ থাকে, আমি বলে রাখলাম নেক্সট উইকের মধ্যে, কিন্তু নেক্সট উইকের মধ্যে, আর আমি উইকে আমি যাওয়ার কিছু প্রোগ্রাম অ্যাসেসমেন্ট দিয়ে দেবো, প্রোগ্রামগুলো করতে থাকবি বাড়িতে, যেটা কিন্তু বাই দ্য এন্ড অফ দ্য ডিসেম্বর আমার জন্য প্রত্যেকটা প্রোগ্রাম একদম জিপ ফাইল করে আমি পাই, আমি বলে রাখলাম। মাথায় ঢুকলো সবার কি বললাম? আমি কিন্তু স্ট্রিক্টলি বললাম, ডিবিএমএস যদি আমি যদি ডিবিএমএস এ ইয়ার্স না পাই ইচ অ্যান্ড এভরি ওয়ান, কারণ আমি কিন্তু ডক দেবো, ঠিক আছে, মানে আপলোড করতে হবে ওখানে কিন্তু, ঠিক আছে, তো সেখানে যদি না পাই ইচ অ্যান্ড এভরি, আমার থেকে কিন্তু খারাপ কেউ হবে না, কিন্তু আমি বলে রাখলাম। 6টা পেপার করতে কিন্তু বিশাল কিছু দিন লেগে যায় না, 2 দিন ম্যাক্সিমাম লাগে, ম্যাক্সিমাম সারাদিন যদি বসি, সারাদিনও বসতে হয় না ঠিকঠাক করে করলে, আর একই কোশ্চেন বহুতবার রিপিট হয়েছে, একই কোশ্চেন বহুবার রিপিট হয়েছে, প্রপারলি খাতা রেডি করবি পরীক্ষার মধ্যে, আমি বলে রাখলাম, প্রপারলি বলে রাখলাম, পুরো ইয়ার জন্য আমার নেক্সট উইকের মধ্যে, নেক্সট উইক মানে নেক্সট উইক আমি বলে রাখলাম, নেক্সট উইকের সানডের মধ্যে আমার প্রপারলি ক্লিয়ার লেগে যাতে ডিবিএমএস আছে, আমি অনার্সে বললাম, যেটুকুনি বাকি আছে, ছোট্ট পার্ট বাকি আছে ডিবিএমএস, আমার মোস্ট প্রবলি নেক্সট উইকের মধ্যে আমার ডিবিএমএস, নেক্সট উইক ক্লাস করে আমি ডিবিএমএস শেষ করে দেবো, ঠিক আছে, আর যেগুলো থিওরিটিক্যাল জিনিসপত্র আছে সেগুলো নোটে আছেই, আমি তাও একবার বুঝিয়ে দেবো জিনিসপত্রগুলো, থিওরিটিক্যাল জিনিসপত্রগুলো। দেখ, লাস্ট দিন কি দেখালাম, লাস্ট কি দেখিয়েছিলাম, তো দেখেছিলাম, কি দেখেছিলাম লাস্ট, ওই মনে ওই প্রায়োরিটি সেটগুলো। প্রায়োরিটি, তাই তো, প্রায়োরিটি দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, কোথায় গেল থ্রেড,
তো এবার যেটা করব সেটা হচ্ছে বেসিক্যালি কি, আমরা থ্রেড আগের দিন করেছিলাম যে টেস্ট একটা ক্লাস ছিল, ঠিক আছে, টেস্ট ওয়ান মানে টেস্ট একটা মানে বেসিক্যালি থ্রেড ক্লাস ছিল, টেস্ট ওয়ান বলে একটা থ্রেড ক্লাস ছিল, আর আমরা মেনের ভেতরে সেই থ্রেডকে দিয়ে যে বিভিন্ন কাজ করেছিলাম প্রায়োরিটি সেট করে এইসব কাজপত্র করেছিলাম আগের দিন, ঠিক আছে। তো আজকে বেশিক্ষণ করবো না, আমি ছেড়ে দেবো, 1-1.5 ঘন্টার ম্যাক্সিমাম মতো করবো ক্লাস, ঠিক আছে। তো বেসিক্যালি দেখিয়ে দেবো যে কিছু ফাংশন দেখাবো, আর আরেকটা বই দেখাবো যে বইতে আমরা বেসিক্যালি বলেছিলাম যে থ্রেডটাকে আমরা মানে তৈরি করি। তো একটা তো বলেছিলাম কি থ্রেড ক্লাসকে কীভাবে তৈরি করি, যে এক্সটেন্ড বাই এক্সটেন্ডিং থ্রেড ক্লাস, ঠিক আছে। এই যেমন এই যে টেস্ট ছিল, এই এক্সটেন্ড থ্রেড, টেস্ট ওয়ান ছিল এক্সটেন্ড থ্রেড, এভাবে দেওয়া ছিল, ঠিক আছে। এবার আমি কি করলাম, আবার একটা আমি থ্রেড তৈরি করব। এবার এক্সটেন্ড করব না, এবার আমি করবো কি রানেবল ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে, ঠিক আছে। তাহলে ক্লাস তৈরি করি থ্রেডের ভেতরে, টেস্ট 3, ঠিক আছে। পরীক্ষাটা কিন্তু সবার আগে কিন্তু গলায় ইঞ্জিনিয়ারিং দিয়ে তো পড়ে এদের অজিমে তোদের কবে পরীক্ষা বলেছে রে? অজিমেতে নেই, তুই কবে পরীক্ষা বলেছে? হ্যাঁ দাদা, সেমিস্টার তো বলেছে জানুয়ারিতে হবে, 12 তারিখ। আচ্ছা 12 তারিখ থেকে মানে গেল। তুই এই সময় যাওয়া আছে নাকি? এটা যাওয়া আছে তো তোদের? বল। হুম হুম পাওয়ার সাপ্লাইয়ের একটা জিনিস, একটা পাওয়ার সাপ্লাই কালো ওই অ্যাডাপ্টারের জায়গাটা 5টা তারের প্যাকেট, এক একটা তারে কটা করে মানে রো আছে, কত করে? আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক আছে ওই 4টে প্যাকেট নিয়েছি। ব্রেডবোর্ড মাল্টিমিটারের তারের প্যাকেট 3-4টের মতো যদি আছে, তার ব্লুস পাওয়া যাচ্ছে কিসে? মানে একটা জোড়া পাচ্ছিস তাই তো? ওটা কত দাম নিচ্ছে? 80 টাকা করে। তো ওই 4টে নিয়ে নে, 50 নিয়ে নে। হ্যাঁ তো 4টে তো নিতেই হবে তোকে। না 4টে নিয়ে নে, আরে খারাপ হচ্ছে তো এইগুলো, তারগুলো তো খুলে যাচ্ছে বারবার করে। না কি মাল্টিমিটারে একটা তার পাবি তুই। এবার শোন, দেখ একটা হলুদ এখানে আমার ঠিক আছে, ঠিক আছে, শোন আমার কথাটা শোন, একটা হলুদ ঠিক আছে, আমি আগের দিন একটা মাল্টিমিটার কিনেছি, ঠিক আছে, দুটো হলো তো, ঠিক আছে, ওর সাথে একটা তার আছে, বুঝতে পেরেছিস, আর একটা তারের ব্যাটারি ঠিক চেঞ্জ করলে হয়তো ওটা ঠিক হয়ে যাবে, ব্যাটারিটা শেষ হয়ে গেছে, ঠিক আছে, 3টে মাল নুড়ে না, ঠিক আছে, ওই জন্য বললাম যে তারটাকে এক্সট্রা নিয়ে আয়, কথা বুঝতে পেরেছিস? কটা তার নিয়েছিস তুই এখানে? একটা নিয়েছিস, সেটা আরও 2-3টে নিয়ে নেবো। এমনি মাল্টিমিটার কত দাম বলছে হলুদের? 140, মানে হলুদগুলো 140 তাই তো? ঠিক আছে, যদি শোন যাই, শোন না শুক্র, বলছি ওইটা ওই মাল্টিমিটারটা নিলে নে, ঠিক আছে। এবার যেটা হচ্ছে ওই কর্ড তুই দুটো, কারণ এই কর্ড আজ তো রাখা যাবে না, কারণ কর্ডটা খুবই ফালতু কর্ড। হুম হুম 2 সেট কর্ড নিবি, দুটো মাল্টিমিটার কিন্তু আছে আমার কাছে। তুই একটা মাল্টিমিটার নিচ্ছিস, তাহলে 4 সেট কর্ড, 3 সেট কর্ড নে তাহলে। হুম হ্যালো হ্যালো, বুঝতে পেরেছিস আমি কথাটা কি বললাম? 3 সেট এক্সট্রা কর্ড নিবি আর একটা মাল্টিমিটার নিবি, বুঝতে পেরেছিস?
হ্যাঁ বলছিলি কি বলছিলিস আর তুই কি বলছিলিস কি পরীক্ষা নিয়ে কি বলে কেটে যাচ্ছিল তোর কথাটা। আরে ঠিক আছে লাস্টে শুনছি ক্লাসটা করে। তো দেখ এই টেস্ট থ্রি বলে যে ক্লাসটা আছে টেস্ট থ্রি ক্লাসটা আমি এবার করবো। এবার এই ক্লাসটাতে আমি কি করবো এই ক্লাসটা দিয়ে তোর কি বলতে পারলাম রানেবল ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে এবার আমি থ্রেড তৈরি করবো। ঠিক আছে, রানেবল ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে আমরা কিন্তু এবার থ্রেড ক্লাস তৈরি করবো। ঠিক আছে, এলইডি নিবি, এলইডি ভুলে গেছি বলতে, এলইডি নিবি। ঠিক আছে, একটু বেশি করে এলইডি নিবি। আচ্ছা, পাবলিক ক্লাস টেস্ট থ্রি কেউ এলো না, রিকোয়েস্ট করলো বলুন। implements ঠিক আছে, implements runnable। ঠিক আছে, এবার কি বলছে দেখ, the type test3 must implement the inherited abstract method runnable.run মানে ওভাররাইট করতে হবে ডট রান। এবার দেখ ব্যাপারটা যেহেতু রানেবল একটা ইন্টারফেস, ওই ইন্টারফেসের মানে আমরা জানি কি বাই ডিফল্ট ওর মধ্যে ম্যাক্সিমাম টাইমে কি অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে। সেই রান মেথডটা কি অ্যাবস্ট্রাক্ট, আমি আগের দিন দেখিয়েছিলাম তো রানেবলের ভেতরে যে রানটা যে অ্যাবস্ট্রাক্ট মেথড একটা, সেই অ্যাবস্ট্রাক্ট মেথড তাহলে আমাকে কি করতে হবে, ওকে ইমপ্লিমেন্ট করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে অ্যাড আনইমপ্লিমেন্টেড মেথড দেখ রানকে এখানে ওভাররাইট করে দিল। ঠিক আছে, তার মানে এবার তার মানে কি আমি তোর মধ্যে লিখতামই আমি, তাই তো পাবলিক ভয়েড রান লিখতামই, কারণ আমরা তো লিখছিলাম যে যেগুলো টেস্ট ক্লাস থেকে মানে থ্রেড ক্লাস থেকে যেগুলো আমার ওভার হচ্ছিল সেগুলো তো আমি লিখছিলামই, তাই না? বুঝতে পেরেছি কি বললাম? তো এবার দেখ সিম্পল ভাবে আমি যা কাজ করেছিলাম টেস্টের ভেতরে এবার সেম ভাবে এই কাজটাই আমি এখানে করছি টেস্ট থ্রির ভেতরে। ঠিক আছে, এক থেকে আমি এটা থ্রেড থ্রি নাম দিয়ে দিচ্ছি, থ্রেড থ্রি নাম দিয়ে এটা আমি এক থেকে থ্রেড থ্রি নাম দিচ্ছি, কোনো প্রবলেম নেই। ফলো কি করে দিলাম, কাজ শেষ। এবার প্রবলেম একটা জায়গায়, প্রবলেম কি দেখ, আমরা যখন মেনের ভেতরে থ্রেড তৈরি করছিলাম আমরা কি করছিলাম, সিম্পল থ্রেড ক্লাসের অবজেক্ট তৈরি করে দিচ্ছিলাম, কাজ শেষ হচ্ছিল। আমরা যখন মেনের ভেতরে অবজেক্ট থ্রেড তৈরি করছিলাম কি করছিলাম, থ্রেড ক্লাসের একটা আমরা অবজেক্ট তৈরি করছিলাম, কাজ শেষ হয়ে যাচ্ছিল, তাই তো? আর তো কিছু করিনি, থ্রেড ক্লাসে অবজেক্ট শেষ করলে তো আমার কাজ শেষ হয়ে যাচ্ছিল, আর তো কিছু করতে হচ্ছিল না। এইবার যখন থ্রেড তৈরি করতে হবে এবার এই সিনট্যাক্সটা তোকে একটু বুঝে শুনে করতে হবে। যেমন দেখ এখানে আমি যেমন এই জিনিসটা দেখাচ্ছি আমি, দেখ যখন এখানে আমি করেছিলাম কি নর্মাল থ্রেড ক্লাসের অবজেক্ট তৈরি করে কাজ শেষ করে দিলাম, কিন্তু যখন রানেবল ইন্টারফেস দিয়ে ইমপ্লিমেন্ট করবো এবার এখানে না একটু প্রবলেম আছে। সেই প্রবলেমটা কি, মানে প্রবলেম মানে না একটু আলাদা ওইটা করতে হবে। দেখ প্রবলেমটা কি, দেখ আগের ক্ষেত্রে যে আমি থ্রেড ক্লাসকে কি করছিলাম, যে নোটিস করবি থ্রেড ক্লাসকে এক্সটেন্ড করছিলাম, দ্যাটস ওয়াই আমি বুঝিয়েছিলাম টেস্ট ওয়ান একটা থ্রেড ক্লাস। ঠিক আছে, এবার কনসেপ্টটা কিরকম হচ্ছিল বলতো, এবার কনসেপ্টটা এরকম হচ্ছিল, কিন্তু ভালো করে বুঝবো। এবার কনসেপ্টটা এরকম টাইপের হচ্ছে যে আমি এই টেস্ট থ্রিটা না, এখানে টেস্ট থ্রিটা কি কোনো থ্রেড ক্লাসকে এক্সটেন্ড করেনি, এই রানেবল ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করেছে। তার মানে রানেবল ইন্টারফেসের যে ফিচার্সগুলো ছিল সেগুলো আমার টেস্ট থ্রির মধ্যে ঢোকাতে হয়েছে, বাই ডিফল্ট মানে ইনডাইরেক্টলি হলেও এসছে। এবার আমাকে কী করতে হবে, যখন আমি এই টেস্ট থ্রির অবজেক্ট তৈরি করবো, এবার দেখ সিম্পল আমি যদি এরকমভাবে লিখতে যাই, তুই নোটিস কর যে টেস্ট থ্রি t3 equal to new test3, ঠিক আছে, এটা দিলাম হলো। হওয়ার পর আমি দেখ t3 ডট দেখ স্টার্ট বলে কোনো আসছে মেথড, আমার কিন্তু সাজেশনে আসছে না। দেখ আমি লিখলামও যখন সেভও করলাম এরর খাচ্ছি, কিন্তু হচ্ছে লিখতে দিচ্ছে, স্টার্ট মেথড কল করতে দিচ্ছে না। প্রবলেমটা কি হলো দেখ, প্রবলেমটা কি, স্টার্ট মেথডটা কি বলেছিল, স্টার্ট এখানে দেখ এররটা কি, দ্য মেথড স্টার্ট ইজ আনডিফাইন্ড ফর দ্য টাইপ টেস্ট থ্রি। ঠিক আছে, তার মানে কি স্টার্ট মেথড কিছু। এবার কোশ্চেনটা হচ্ছে তাহলে এটা যদি টি3তে যদি থ্রেডই হয়ে যেত তাহলে তো আমার স্টার্ট মেথডকে কল করতে দিও, যেমন এইগুলো কল করতে পারছে, তাই তো?
তার মানে আমার কি, তার মানে এখনো কিন্তু তার মানে T3 যেটা সেটা কি হয়েছে, এখনো পর্যন্ত থ্রেড হিসেবে কিন্তু কনসিডার করা হয়নি, তাই তো? কি বললাম বুঝতে পেরেছি? এখনো পর্যন্ত T3টা কিন্তু থ্রেড হিসেবে কনসিডার করা হয়নি। তাহলে আমি কি করলাম, তার মানে আমি টেস্ট 3তে কিন্তু দেখ আমি যেহেতু থ্রেড ক্লাসে এক্সটেন্ড করি না, আমি জাস্ট কি করেছি, রানেবল ইন্টারফেসের কিছু ফিচার্সকে আমি এখানে ওভাররাইড করি যাতে একে ট্রিট করতে পারি, ঠিক আছে? তাহলে এবার কোশ্চেনটা হচ্ছে, তাহলে আমি একে থ্রেডে কনভার্ট করবো কিভাবে? এটা তো হলো না। এবার তোকে কি অবজেক্ট ক্রিয়েট করতে হবে থ্রেডে। হ্যাঁ, তোকে যেটা করতে হবে ভালো করে দেখ, তুই এখানে দেখ আমি অবজেক্ট তৈরি করেছি টেস্ট 3, কোনো প্রবলেম নেই, কিন্তু এখানে T3তে কিন্তু এটা অবজেক্ট হিসেবে এটা থ্রেড হিসেবে কনসিডার করা হচ্ছে না। তাহলে একে আগে থ্রেডে কনভার্ট করতে হবে। তাহলে আমি কি করছি দেখ, THREAD থ্রেড, আমি এটার নাম অন্য কিছু দিচ্ছি, ঠিক আছে, ওবি দিলাম, ঠিক আছে। এখানে কি করলাম, থ্রেড T3 ইকুয়াল টু নিউ থ্রেড, ব্র্যাকেটের ভেতরে এই ওবিকে পাস করালাম। দেখ এবার সেমিক্লোন দিলেই দেখ এররটা চলে গেল। তাহলে কি হলো ব্যাপারটা বলতো, এবার নোটিস কর, এই লাইনটাই আমার কি হবে, থ্রেড ক্লাসে একটা অবজেক্ট তৈরি কল করছি তো থ্রেড ক্লাসে, যেখানে এটা কি হচ্ছে, মানে অবজেক্ট তৈরি করা মানে কি হয় বেসিক্যালি, প্যারামিটারের কনস্ট্রাক্টর কল হবে। এবার নোটিস কর, আমি এখানে যাচ্ছি, হ্যাঁ, থ্রেড ক্লাসে ঢুকছি, কনস্ট্রাক্টরগুলো নোটিস করবি। এই কনস্ট্রাক্টরটা কি কনস্ট্রাক্টর আসছে দেখতো, কি পাঠাচ্ছি, আর্গুমেন্টে কি আছে, রানেবল টার্গেটেড হচ্ছে মানে একটা রানেবল ইন্টারফেসের কি হবে, রানেবল ইন্টারফেসে একটা কি ইনস্ট্যান্স, তাই তো? কারণ আমি আগের দিন দেখেছিলাম মনে আছে যে থ্রেড, তার মানে কি আগের দিন যে থ্রেডগুলো কল করেছিলাম সেগুলো এরকম টাইপের, এই যে এই তার জন্য এই কনস্ট্রাক্টর কল হচ্ছিল না। এই যে যখন এই থ্রেডগুলো এই থ্রেডগুলো এই দেখ নোটিস কর, এ দেখ এটা তো আমার এখানে আসছে, এবার আমার যেহেতু থ্রেড ক্লাস থেকে ডাইরেক্টলি আসছে, ঠিক আছে। তো এবার ব্যাপারটা হচ্ছে যখন আমার এখান থেকে এই থ্রেডগুলো যখন আমি দিচ্ছি কল, তো দেখ নোটিস কর এখানে কিন্তু 4 রকমের কনস্ট্রাক্টর দেওয়া আছে, 4টে কনস্ট্রাক্টর দেওয়া আছে। তোকে খুঁজবে, আমি এখান থেকেই চলে যাই, এই থ্রেড, ঠিক আছে। দেখ এই একটা কনস্ট্রাক্টর, এই একটা কনস্ট্রাক্টর, ঠিক আছে, এই একটা কনস্ট্রাক্টর, বুঝতে পারছিস? আমাকে এইগুলো নিয়ে মাথা ব্যথা না, আমার শুধু থ্রেডে লাগবে দুটো এই কনস্ট্রাক্টর, একটা এটা একটা এটা। এটা লাগবে যখন আমি থ্রেড ক্লাসকে ডাইরেক্টলি এক্সটেন্ড করেছি আর তখন গিয়ে থ্রেডের অবজেক্ট তৈরি করি, তখন এই কনস্ট্রাক্টরটা কল হবে। আর এটা হচ্ছে যখন আমি থ্রেড ক্লাসে অবজেক্ট তৈরি করেছি উইথ অ্যাজ এ আর্গুমেন্ট আমি কি করেছি, রানেবল ইন্টারফেসে একটা ইনস্ট্যান্সকে আমি পাস করিয়েছি, তখন আমাকে এই কনস্ট্রাক্টরটা কল হবে। তাহলে এবার এই মুভমেন্টে দেখ, আমি এখানে এখন কল করলাম, মেনের ভেতরে এলাম, সেভ কর, ঠিক আছে, তুই T3 স্টার্ট কল করলি, ঠিক আছে, T3 স্টার্ট কল করবে। এবার দেখ প্রোগ্রামটাকে যদি আমি রান করি, দেখ T3ও রান করবে। এ বাবা P3 মারলাম কেন, সার্ভার কেন, Any run could be used selection data container user that can on server খুঁজছে কেন এটা, ও সরি আমার মাথা খারাপ আছে, মেনটাকে কল করতে হবে। দেখ নোটিস কর 1 2 3 সব রকমেরই কল হয়েছে দেখ। এবার দেখ তুই নোটিস কর সিনারিওটা একটু দেখে নে, সিনারিওটা কিরকম আছে। আমার কিন্তু এখানে সেট প্রায়োরিটি করা ছিল, তাই তো? যেখানে সেট প্রায়োরিটি করে কি করে দিয়েছিলাম, T1 কে ম্যাক্সিমাম প্রায়োরিটি আর T2 কে মিনিমাম প্রায়োরিটি করে দিয়েছিল। তুই যদি নোটিস করে দেখ, ওই জন্য কিন্তু প্রত্যেকটা কেসে দেখ আমার T3 কোনো প্রায়োরিটি সেট করিনি আমি, তার মানে T3 প্রায়োরিটি সেট করিনি, মানে দ্যাট মিনস T3 প্রায়োরিটি কত আছে, 5 আছে, নর্মাল প্রায়োরিটি। তো এবার দেখ ওই জন্য নোটিস করে তুই যখন কাজ করছিস দেখ সব থেকে, যেহেতু নর্মাল প্রায়োরিটি কি 5, তো তুই যে নোটিস কর T3 সাথে T1 দেখ নিজেদের মধ্যে কম্পেয়ার হচ্ছে, মানে নিজেদের মধ্যে দেখ র্যান্ডমলি করছে, কিন্তু নোটিস করে দেখ T2 কিন্তু সবার লাস্টে আছে,
তুই দেখ যতবার রান করবি, দেখ আবার রান করছি, দেখ T2 দেখ সবার লাস্টে আছে, কেন বলতো? T2 প্রায়োরিটি সব থেকে মিনিমাম। তাহলে দেখ আমি এখানে কি করলাম, এখানে থ্রেড তৈরি করেছি T1 T2 T3, যেখানে T1 আর T2টা কিন্তু আমি করেছি থ্রেডটা, মানে যে থ্রেডটা আমি তৈরি করেছি কিন্তু আমি থ্রেড ক্লাসকে এক্সটেন্ড করে, কিন্তু T3 বলে যে থ্রেডটা আছে সেটা কিন্তু আমি তৈরি করেছি রানেবল ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে, ঠিক আছে? তো সেইটা হচ্ছে আমার এই যে এখানে দেখ সিনট্যাক্সটা কিরকম, এই যে এখানে রানেবল ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করলাম। আর অবজেক্টটা তৈরি করার সময় আমাকে মাথায় রাখতে হবে এইখানে কি করব, প্রথমে যে ক্লাসটা আমি মানে যে ক্লাসটা থেকে আমি রানেবল ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করেছি সেই ক্লাসের একটা আমি অবজেক্ট তৈরি করব, করে আমি থ্রেড ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে সেই রানেবল ইন্টারফেসের অবজেক্টটাকে অ্যাজ এ রেফারেন্স অ্যাজ এ আর্গুমেন্ট হিসেবে পাঠিয়ে পাস করাবো, পাস করিয়ে নতুন যে ওই থ্রেড ক্লাসের যে অবজেক্ট করবো সেটাকে আমি কাজ করাবো। বুঝতে পেরেছি? বুঝেছিস কি বললাম? কারো কোনো কোশ্চেন আছে এখানে? না দাদা বুঝেছি, বুঝতে পেরেছি। ঠিক আছে, তো এটা হচ্ছে রানেবল ইন্টারফেস কি মানে দুভাবে করা যায়। এবার কোশ্চেনটা হলো কোনটা বেটার? তোরা বলতে পারতিস যে এই এত ঝামেলায় কেন যাবো আমি, এটা সিম্পল একটা হয়ে যাচ্ছে থ্রেড ক্লাস। কোনটা বেটার? কারণ মাল্টিপল এছাড়া আমি যখন ক্লাসকে ইনহেরিট করতে যাব তখন তো আমার এছাড়া ইন্টারফেস লাগবেই। তো সিম্পল কথা হচ্ছে এটাই যে দেখ এক্ষেত্রে এক্সাম্পল ক্ষেত্রে তুই হয়তো দেখে মনে হচ্ছে যে এ তো থ্রেড ক্লাসটা এক্সটেন্ড করাটাই বেটার, কিন্তু দেখ একটা যখন প্রোগ্রাম করতে যাব আমার তো ইনহেরিটেন্সের কনসেপ্ট থাকতেই পারে না। আমি যখন যেটা বলছে মাল্টিপল ইনহেরিটেন্স মানে কি, যে দেখ আমি যখন আমি এই যে test1 যেমন test1 কি করেছে থ্রেড ক্লাসকে এক্সটেন্ড করেছে, ঠিক আছে? এবার আমি যদি চাইও test1 কি অন্য কাউকে আর এক্সটেন্ড করতে পারবে? নর্মাল ক্লাস, অন্য একটা নর্মাল ক্লাস। দেখ এক্ষেত্রে আমার test1 আমি থ্রেড ক্লাসের ফিচার্সটাকে ইনহেরিট করেছে, আমি যদি চাই test1 অন্য একটা প্রপার আমার কাছে ক্লাস আছে সেই ক্লাসটার কন্টেন্টগুলোকে আমিও ইনহেরিট করবে, সেটা কেউ পারবে? পারবে না, কারণ আমি অ্যাট দ্য সেম টাইমে একটাই ক্লাসকে এক্সটেন্ড করতে পারি। কিন্তু আমি এই যদি test3-তে যাই, এর রানেবলকে ইমপ্লিমেন্ট করেছে, এ দেখ চাইলে কিন্তু আর একটা ক্লাসকে চাইলে কিন্তু আর একটা ক্লাসকে কিন্তু ইমপ্লিমেন্ট মানে এক্সটেন্ড করতেই পারে, এও যদিও একটা ক্লাসকে করতে পারবে। কিন্তু আমরা দেখ মানে আমার কথাটা হচ্ছে এটাই, তার মানে আমি এটাই বলতে চাইছি যে একটা ক্লাসকে যদি আমি থ্রেড ক্লাস হিসেবে কনসিডার করি, যদি আর সেই ক্লাসটা যদি আমি এইভাবে কনসিডার করি যে এক্সটেন্ড থ্রেড করে, তাহলে সেক্ষেত্রে কি প্রবলেম হচ্ছে যে আমি আর চাইলেও টেস্টটাকে অন্য কোনো ক্লাস থেকে ইনহেরিট করতে পারছি না। কিন্তু রানেবল তোকে একটা অপশন দিচ্ছে যে আমি চাইলে আমি test3টাকে আমি থ্রেড ক্লাস হিসেবে কনসিডার করবো, প্লাস আমি চাইলে test3টা দিয়ে অন্য কোনো ক্লাসকে ইনহেরিটও করতে পারবো, সেখানে রানেবলে করতে পারবো। বুঝতে পেরেছি কি বললাম? বুঝেছি। হ্যাঁ, হ্যাঁ তুই এখানে এই মুভমেন্টে দাঁড়িয়ে তুই এখানে লিখতে পারিস test3, এটা বলছিস তো? তাই তো লিখলাম। দেখ আমি test1 থেকে এক্সটেন্ডও করলাম, ইমপ্লিমেন্টও করলাম রানেবল থেকে, কিন্তু এটা কিন্তু ওখানে করতে পারবো না। বুঝেছি? ক্লিয়ার? ঠিক আছে, তো রানেবল থেকে আমরা দেখ এবার তোদের সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে। যদি দেখিস যে না আমার আর অন্য কোনো ক্লাস থেকে এক্সটেন্ড করার দরকার নেই, কিছু নেই, তাহলে গো ফর থ্রেড ক্লাস, ঝামেলা কম। থ্রেড ক্লাস থেকে ডাইরেক্টলি ইনহেরিট করে নে, ঝামেলাই কম, তাই তো? যদি আর অন্য কোনো ফিচার্স কারণ না লাগে তাহলে। বুঝেছি? হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি। এখানে হ্যাঁ দাদা এই নোটটা কিন্তু ভালো করে পড়বি, ঠিক আছে? থিওরির নোটটা তো দিয়েছি ভালো, এই নোটটাও সবাইকে গ্রুপে দেওয়া আছে কিন্তু আমার, ঠিক আছে? এই নোটটায় কিন্তু সব কিছু মেনশন করা আছে, পাই টু পাই কোশ্চেন অ্যান্সার ভালো করে দেয়, ফর দ্য ইন্টারভিউ পারপাস, ফর দ্য থিওরি পারপাস, সব কিছুর জন্য কিন্তু এই নোটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে কিন্তু সেকশন ওয়াইজ তোর কোশ্চেন অ্যান্সার করা আছে, সেকশন ওয়াইজ পুরো। যেমন দেখ ইনহেরিটেন্স, দেখ
এই পরপর সব কিন্তু ইনহেরিটেন্সের কোশ্চেন, সব কোশ্চেন কিন্তু ইনহেরিটেন্সের। এই লেখাগুলো কিন্তু নোটেরই লেখা, কিন্তু দেখ সব জিস্ট করে এখানে দেওয়া আছে, ঠিক আছে? সব রকমের থিওরিটিক্যাল কোশ্চেন, মানে এই কোশ্চেনগুলো যদি মাথায় রাখি কোনো কোনো জায়গার ইন্টারভিউতে আমি আর আটকাবো না। সব রকমের দেখ, ক্যান ইউজ দিস অ্যান্ড সুপার বোথ ইন কনস্ট্রাক্টর, কত রকমের কোশ্চেন আছে, কত রকমের জিনিস আছে। এটা টপিক ওয়াইজ করতে যাবা, মেথড অফ লিডিং আর মেথড অফ লিডিং ইন্টারভিউ কোশ্চেন দেখ সব সেকশন ওয়াইজ করে দেওয়া আছে, কিন্তু আমি করে দিয়েছি এখানে প্রত্যেকটা টপিক ওয়াইজ দিয়ে দিয়েছি দেখ। তারপরে কোশ্চেনটা হচ্ছে ও মেথড ওভার রাইটিং লেভেলের ইন্টারভিউ কোশ্চেন, সব মেথড ওভার রাইটিং লেভেলের যে কোশ্চেনগুলো আছে সেই টাইপের কোশ্চেন, ঠিক আছে? একইভাবে পরে এরকম দেখবি ফাইনাল ইনিশিয়ালাইজ, কম্পাইল টাইপ পলিমর, রান টাইম পলিমরফিজম, নিচে যাই অ্যাবস্ট্রাকশন, ভার্চুয়াল প্যাকেজ, এক্সেপশন ক্লাস, ঠিক আছে? এক্সেপশনের জিনিস, স্ট্রিং এর রিলেটেড কোশ্চেন, গার্বেজ ক্যারেক্টার একটা যেগুলো আছে, ফাইল, এই যে থ্রেড, এই থ্রেড ঢুকে যায়, সব রকমের জিনিস দেওয়া যেতে। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ মাল্টি-থ্রেডিং, লাইফ সাইকেল অফ থ্রেড, ঠিক আছে? একটা ডিফারেন্স বিটুইন পিএমপি সিরিজ, এগুলো সব কন্টেক্সট সুইচিং কি, ডেটা বিটুইন রানেবল ইন্টারফেস আর ক্রিয়েটিং থ্রেড, ঠিক আছে? যে ডিফারেন্স বিটুইন দ্য থ্রেড ক্লাস অ্যান্ড রানেবল ইন্টারফেস ফর ক্রিয়েটিং থ্রেড, কি ডিফারেন্স দেখ লেখা আছে এখানে, কখন কোনটা কিরকম ব্যাপার জিনিস। বাট এগুলো আমি বলবো পরে জিনিস, এগুলো আমি বলছি। স্লিপ মেথড, ডিফারেন্স বিটুইন ওয়েট অ্যান্ড স্লিপ মেথড, ঠিক আছে? ইট ইজ পসিবল টু স্টার্ট থ্রেড টুয়াইস, এগুলো আমি বলবো, সব ডিসকাস করবো, ঠিক আছে? তো এই জিনিসপত্রগুলো তাই এই নোটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা নোট, ছোট নোট, বেশি মানে ছোটো নোট বলতে দেখ ওই 160-65 পেজের নোট, কিন্তু হ্যাঁ লেখাগুলো বড় আছে বলে অত পেজ গেছে। তো খুব ভালো করে যদি দেখিস থিওরিটিক্যালি যা আছে সবই কিন্তু এখানেই আছে, ওই নোটের কিন্তু জিনিস, কিন্তু এখানে কিন্তু সব কিছু গুছিয়ে দেওয়া আছে, কোশ্চেন ওয়াইজ দেওয়া আছে, ঠিক আছে? তো ভালো করে কিন্তু এই জিনিসগুলো, এই ডেমন থ্রেড কি, এই জিনিসপত্রগুলোকে একটু ভালো করে একটু দেখিস, ঠিক আছে? লাইফ টাইমের জন্য বললাম, কিন্তু মানে কোথাও কিন্তু কোনো জিনিস, কোনো যত বড় কোম্পানি হোক আটকাবি না, কিন্তু কোথাও কোশ্চেনের জন্য আটকাবি না। অ্যাটলিস্ট যত টাইপের, যত রকমের কনসেপচুয়াল কোশ্চেন, সব কনসেপচুয়াল কোশ্চেন কিন্তু এখানে কভার করা আছে, সব রকমের কনসেপচুয়াল কোশ্চেন, ঠিক আছে? তো তাহলে আমি বুঝতে পারলাম যে এখানে জিনিসটা, তাহলে দুটো থ্রেড ক্লাসকে আমরা বুঝতে পারলাম, ঠিক আছে? এবার কিছু মেথডগুলো আছে, সেই মেথডগুলো এবার করতে শুরু করি, ঠিক আছে? কি মেথড? তো ফার্স্ট মেথড যেটা করতে চলছি সেটা হচ্ছে স্টপ। আগের দিন স্টপ মেথড দিয়ে কি করেছিলাম মনে কর তো স্টপ মেথড দিয়ে কি করতাম? স্টপ মেথড কল করে আমরা কি টার্মিনেট করতাম। তার মানে একটা থ্রেডকে আমরা বন্ধ করে দিতাম, তাই তো? কি করে? তো স্লিপটা তো আমি আগের দিন করে দিয়েছিলাম, এটা নিয়ে আমার গেটে লাভ নেই, এটাকে আমি ওড়াই আগে, ঠিক আছে? তো এই ইফের ভেতরে আমি একটা কাজ করছি, নোটিস কর, এখানে আমি লিখছি ইফ i equal to যদি 2 হয়, ঠিক আছে? তাহলে আমি কি করব? স্টপ, ঠিক আছে? স্টপ। এবার এটা ঘাবড়ানোর কিছু নেই, কিছু মেথড থাকে যে মেথডগুলো কি বলতো অবসলিউট হয়ে যায় অনেক সময়, তো সেইগুলো মানে ক্রস মানে কেটে দেয়, এগুলোকে কি বলে জানো একটা ইংলিশে, যাই হোক বলে কি একটা টার্ম বলে এই জিনিসে, কেটে দেওয়াটাকে, একটা লিখে সেটাকে কেটে দেওয়াটাকে একটা টার্ম বলে, যাই হোক আমার মাথায় আসছে না এখন, স্ট্রাইক আউট বলে না, যাই হোক, হ্যাঁ ওরকম কিছু, ঠিক আছে? এই জিনিসটা যেটা মানে এইগুলোর মানেটা কি বলতো, যে আগে স্টপ বলে মেথডটা ছিল, ওর ফাংশনালিটি ছিল, দেখ বলছে দ্য মেথড সাবট্রাকশন নাকি বলে, দেখ বলছে দ্য মেথড স্টপ ফ্রম দ্য টাইপ থ্রেড ইজ depicted in since version 1.2, বুঝতে পেরেছিস তো? মানে অবসলিউট হতে চলেছে এই ভার্সনগুলোর পর থেকে, ঠিক আছে? কিন্তু কাজটা আছে, ওই জন্য স্ট্রাইক আউট, মানে এখন হয়তো নতুন আপডেটেড ভার্সনে হয়তো নাও থাকতে পারে, হয়তো এর জায়গায় রিপ্লেস করে কেউ এসছে, ঠিক আছে? তো যাই হোক, এটা আমার কি করলাম দেখ, আমি একটা টেস্ট যে ছিল, প্রিন্টটা উড়িয়ে দিলাম, প্রিন্টেরটা উড়ালাম কেন? এটা থ্রেড ওয়ান ছিল, আমি দেখ কি করছি দেখ, এই আমি টেস্ট বলে যে ক্লাসটা, মানে যার ইনস্ট্যান্স তৈরি করেছি আমি T1 নামে, ঠিক আছে? তো তার রানের ভেতরে কি করেছি, একটা লুপ ছেড়েছি i0 থেকে i<5 অব্দি, এখানে ভেতরে প্রিন্ট করছি, আর এখানে কি লিখেছি i যদি 2 হয় তাহলে স্টপ করবো, ঠিক আছে? i যদি 2 হয় তখনই স্টপ করবো। আর এই নর্মাল আমার টেস্ট 3 আমার মাথা ব্যথা নেই, এটা আমাদের নর্মাল প্রোগ্রাম রাখছি, ঠিক আছে? এটা আমি কোনো চেঞ্জেস করছি না, এটা আমার নর্মাল প্রোগ্রাম, ঠিক আছে? নর্মাল প্রিন্ট করছি, ঠিক আছে?
সেভ করছি। আচ্ছা, মেনে গিয়ে আমি এটাকে আগে বন্ধ করে দিচ্ছি, টিটি স্টারটাকে আমি বন্ধ করছি, আমার কোনো দরকার নেই এটা আপাতত, আমার ফর দ্য টাইমিং এটার কোনো কাজ নেই। মেনের ভেতরে যাচ্ছি, মেনের ভেতরে গিয়ে আমি এবার রান করছি। কি হচ্ছে বলতো? যখনই টু হলো তারপরে কাজ বন্ধ ওটা টু হয়ে যাওয়ার পর স্টপ হয়ে গেছে, বাকিগুলো কি হলো বুঝতে পারলি জিনিসটা? হ্যাঁ। তার মানে কি হয়েছে, একটা থ্রেড T1, মানে T1 যে ছিল, T1 সেট প্রায়োরিটি ফাইট, এগুলো তো এগুলো তো আমার রিজনের জন্য, এগুলো ধরেন আমি কমেন্টও করে দিচ্ছি না, আমি সেট প্রায়োরিটি সেট করেছিলাম তো এগুলো কমেন্টও করে দিলাম, আবার রান করছি। দেখ, নোটিস কর, দেখ র্যান্ডমলি হচ্ছে কিন্তু নোটিস কর, থ্রেড 1 বলে যেটা সেটা দুইতেই, মানে 2 কাউন্ট করার পর কিন্তু আর কাউন্ট হতে পারেনি। কেন বলতো? তার রিজনটা হচ্ছে আমি এখানে গিয়ে কি হয়েছে, এখানে আমি কি হয়েছে i=2 হলে কি হচ্ছে স্টপ করে দেবে। এবার কোশ্চেনটা হচ্ছে এই রান মেথডটা কার রেসপেক্টে কল হয়েছিল? ওই T1 মানে থ্রেড 1 এর রেসপেক্টে, মানে যে থ্রেড 1টা মানে বেসিক্যালি কে, মানে যে মেনে যে T1, তাই তো? কারণ T1টা কোথায় ছিল? T1টা ছিল টেস্ট ক্লাসের অবজেক্ট, তো তার রেসপেক্টে আমরা যখন স্টার্ট কল করেছিলাম তখন তার জন্যই রান মেথড কল হয়েছিল। তো তার সেখানে কি চেক করেছি যে যদি আইটা 2 হয় তাহলে আমি স্টপ করে দেবো। তার জন্য কি হয়েছে দেখ, 0-এর জন্য প্রিন্ট হয়েছে, 1-এর জন্য প্রিন্ট হয়েছে, 2-এর জন্য প্রিন্ট হয়েছে, তারপরে কিন্তু দেখ আর প্রিন্ট হয়নি। কারণ 2 প্রিন্ট করার পর ও কি হয়ে গেছে, স্টপ করে দিচ্ছে। স্টপ করে দিচ্ছে মানে কি হয়েছে, ওকে ডাইরেক্টলি রানিং মেথড, রানিং স্টেট থেকে ওকে পাঠিয়ে দেওয়া হয়েছে কোথায়? টার্মিনেটেড স্টেটে। বুঝলাম? ক্লিয়ার? কোথায় পাঠিয়ে দেওয়া হয়েছে আমার বলো? টার্মিনেট স্টেটে, এই আগের দিন দেখালাম না যে এই জায়গাটা, এই যে এই যে মনে আছে, রানিং থেকে টার্মিনেট কি দিয়ে, স্টপ মেথড। আচ্ছা, বুঝতে পেরেছি জিনিসটা সবাই? হ্যাঁ হ্যাঁ, তুই কিছু বলছিলিস? আচ্ছা, তাই এটা গেল কি, স্টপ মেথড। এবার দেখ, এবার একটা মেথড, এরা একটা মেথড গেল, তাহলে আমি কতগুলো পড়ছি দেখ। প্রথম মেথড পড়লাম কি, স্লিপ, তারপরে পড়েছি স্টপ, এবার যেটা করতে চাচ্ছিল ইজ অ্যালাইভ। আচ্ছা, তারপরে একটা করেছি সেট প্রায়োরিটি, তাই তো? সেট প্রায়োরিটি বলে একটা মেথড। এবার যেটা করতে চলেছি সেটা হচ্ছে ইজ অ্যালাইভ। এবার ইজ অ্যালাইভ মেথড কি? ইজ অ্যালাইভ মেথডটা কি বলছে? ইজ অ্যালাইভ মেথডটা বলছে এই মেথডটা ডিসাইড করবে একটা থ্রেড বেঁচে আছে না মরে গেছে। মানে একটা থ্রেড, ওই আমি আগের দিন বলেছিলাম অ্যাক্টিভ স্টেট মানে কোন স্টেটগুলো, কোন স্টেটে আছে, মানে অ্যাক্টিভ, রানেবল আর রানিং মাঝে। রানেবল আর রানিং, এইটার মধ্যে যদি ঘোরাফেরা করে দ্যাট মিনস ওটা অ্যাক্টিভ স্টেট আছে। যে মুভমেন্টে টার্মিনেটে চলে যাচ্ছে মানে ও ডেড হয়ে গেছে। ঠিক আছে? তো এবার দেখ, তাহলে আমি এখানে সেটা কীভাবে চেক করবো, ধরে নে। এবার দেখ, আমি এখানে এরপর লিখলাম T1 ডট ইজ অ্যালাইভ। এবার রিটার্ন কি দিচ্ছে দেখ, বুলিয়ান মানে ট্রু আর ফলস। তো ও কি বলছে, ও বলছে যদি থ্রেডটা বেঁচে থাকে, মানে অ্যাক্টিভ স্টেটে থাকে, তাহলে ইজ অ্যালাইভ মেথড ট্রু রিটার্ন করবে। যদি না বেঁচে থাকে তাহলে ফলস রিটার্ন করবে, মানে ডেড হয়ে গেলে ফলস রিটার্ন করবে। ঠিক আছে? তাহলে আমি যেমন T1 এর জন্য করলাম ইজ অ্যালাইভ, ঠিক আছে, এই একই জিনিস আমি T2 এর জন্য করছি। ঠিক আছে? তো নোটিস করবি একটা জিনিস, ঠিক আছে, আমি এই পুরো জিনিসটা একবার T1 না T2 স্টার্ট করার আগে করছি, আর একবার পরে করছি। ঠিক আছে? আমি এখানে একটা লিখছি, SYSOUT, SYSOUT, ঠিক আছে? এখানে আমি একটা আগে করছি, সেটা হচ্ছে বিফোর স্টার্ট। Before start, after start, ঠিক আছে,
আর এটা আমার অ্যাকচুয়ালি বেসিক্যালি এসওয়াই সিস্টেম ডট আউট প্রিন্টারের মধ্যে করতে হবে, নাহলে প্রিন্ট করবো তো ওটাকে, না নাহলে আমি বুঝবো কি করে। এটাকে আমি এর ভেতরে ঢোকাবো। কারণ ওখান থেকে তো ওটা তো আর প্রিন্ট করবে না, এ রিটার্ন করবে, তাই না? এটা কি ট্রু ফলস রিটার্ন করবে, তো আমাকে তো ওটাকে প্রিন্ট করে দেখাতে হবে না। T2 ঠিক আছে, ঠিক আছে, এবার আমি রান করছি। ঠিক আছে, ঠিক আছে, এটাকে কি হচ্ছে দেখ, ভালো করে লক্ষ্য কর, নোটিস কর। স্টার্ট হওয়ার আগে কি প্রিন্ট করেছে বিফোর স্টার্টের পর? মানে দুজনই এখন কি আছে, টার্মিনেটেড হয়ে গেছে, তাই তো? আফটার স্টার্ট তারপর আবার কি দেখ, মানে স্টার্ট মেথড হয়ে কল করে দিয়েছিলাম, মানে দুজনে কাজ করা শুরু করে দিয়েছিল। তারপর কিন্তু আফটার স্টার্ট আবার দেখাচ্ছে ইজ এলাইভ মেথড কল, তখন দেখাচ্ছিল ট্রু। এবার ব্যাপারটা বোঝার চেষ্টা কর আমি কি বলতে চাইছি, ঠিক আছে? দেখ শুনবি, তোরা ভাবছিস এরকম, এই জায়গাটা একটু ঘোটা মোটা, ঠিক আছে? কি ভাবে দেখ, বোঝ এই জায়গাটা বোঝ। তোদের মাথায় এবার ঘুরছে একটা জিনিস, সেই ঘুরছেটা কি, যে তুমি আমাকে একটা জিনিস বলো যে ঠিক আছে এটা নয় বুঝলাম, এই ফলসটা হওয়ার রিজনটা নয় আমি বুঝলাম, কি রিজন? স্টার্ট করিনি তখনও আমি, তার মানে এখনো তখনও অ্যাক্টিভ স্টেটে মানে বেঁচে নেই, স্টার্টই হয়নি কিছু, তাহলে অ্যাক্টিভ স্টেটে নেই, দ্যাট মিনস ফলস রিটার্ন করছে। এটা নয় আমার কাছে ক্লিয়ার, বিফোর স্টার্টে এটা ক্লিয়ার আমার কাছে। যখন আমি স্টার্ট মেথডটা কল করলাম, তাহলে আমার কি হবে, এই স্টার্ট মেথডের জন্য বাই ডিফল্ট আমার কি হবে, রান মেথড কল হবে। তো রান মেথডে আমি আসবো, এই যে টেস্টের একবার রান মেথডে আসবে আর টেস্ট ওয়ানের রান মেথড আসবে, এরা নিজেদের মধ্যে কাজ করবে। তারপর গিয়ে আমার এখানে তখন ফিরবে কখন, যখন এই স্টার্ট মেথডে সব কাজ শেষ হবে, তারপর তো। তাহলে তো কোশ্চেনটা হচ্ছে, আমার কোশ্চেনটা হচ্ছে যে এখানে যখন ফিরে আসবে, তো তখন তো T1 আমার নিশ্চয়ই কি, T1 আমার 1 থেকে 3 অবধি কাজ করে নিয়েছে, আমার T2 1 থেকে 5 অবধি কাজ, কারণ আমার T1 1 থেকে 2 অবধি কেন কাজ করে, সরি 2 3 বলেছি, 2 অবধি কেন কাজ করে, কারণ এখানে স্টপ আছে একটা, তাই না? এখানে একটা স্টপ দেওয়া আছে না, এখানে একটা স্টপ লেখা আছে, তার মানে কি 1 থেকে 2 অবধি কাজ করবে, এই জন্য দেখ এই একটা 0 1 2 এটাতে কাজ করেছে। তার মানে আমি বলতে চাইছি এটাই, যে মেন মেথডে আমি যখন এইখানে ফিরে এলাম, দ্যাট মিনস এই দুটো স্টার্ট কল করা হয়ে গেছিল, যখন হয়ে যাওয়ার পর আমি এখানে ফিরে এলাম, দ্যাট মিনস আমি তো এটা বলছি এরকম ভাবে ভাবছি যে হ্যাঁ তার মানে এই দুটো মেথডকে কল হয়েছিল, যারা কাজ কমপ্লিট করে নিয়েছিল, কমপ্লিট করার পর এখানে এসছে, ওরা কমপ্লিট করার পর ওরা এখানে এসছে, ঠিক আছে? কমপ্লিট করার পর এখানে আসলে তাহলে কি কাজ তো শেষ হয়ে যাওয়ার কথা, তাহলে তখনই এখানে এসছে, তাহলে তো টেকনিক্যালি এখানে ইজ এলাইভটা তো ফলস হওয়ার কথা। হ্যাঁ সেটাই তো। কথাটা বুঝতে পেরেছিস কি বললাম? এখানে তো টেকনিক্যালি ইজ এলাইভটা তো ফলস হওয়ার কথা তো, কারণ ও যখন এখানে ফিরে চলে আসে, দ্যাট মিনস ও তো কাজটা কমপ্লিট করে ফিরে আসছে, তাই তো? আমি কি বললাম বুঝতে পেরেছিস তো? হ্যাঁ না, অ্যাজাম্পশনই ভুল। তাহলে যদি তোরা ভেবে দেখ, ফিরছে না তো, না, কনকারেন্টলি চলছে না। হ্যাঁ এটাই কোশ্চেন। এবার দেখ, তাহলে এবার এটাই কোশ্চেন, দেখ আমরা বলতো কি দেখে এটা বুঝলাম, কি দেখে এটা বোঝাতে পারছি, মানে আমি কিন্তু বোঝানো যাবে এটা দিয়ে, মানে আমি এখানে কিন্তু এক্সপ্লেন করতে পারবো। তোরা বল কি দেখে বোঝা যাচ্ছে যে না সেই কাজটা হচ্ছে না, যেটা আমি বললাম মুখে, যে এই দুটো স্টার্ট মেথড কল করার মানে ওরা ওখানে যাচ্ছে, গিয়ে সব কাজ কমপ্লিট করছে, দেন এখানে ফিরছে, এটা যে হচ্ছে না, কি দেখে বুঝতে পারছি বলতো? প্রিন্ট আউট হ্যাঁ আউটপুট একটু দুটো নিচে আসছে। এক্স্যাক্টলি, যদি তাই হতো তাহলে এই যে T2_start আর T1_start এটা যখন কল করছি, যদি আমি যেটা বলছিলাম যে সেই কাজটা হতো, যে কি কাজটা, যে এরা দুজনের জন্য কি হলো, রান মেথড কল হলো, দুটোরই রান মেথডের কাজ শেষ হলো, তারপর ফিরে এলো। এবার দেখ দুজনেরই যদি রান মেথড কাজ শেষ হয়, তার মানে কি এই প্রিন্টগুলো হবে তো, দুজনের জন্য যদি রান মেথডটা কল হতো, দ্যাট মিনস কি এই প্রিন্টগুলো হতো তো, হ্যাঁ তারপর ফিরে আসলে দেন তো আমার এই প্রিন্টটা আসতো আফটার স্টার্ট। কি বলছি বুঝতে পেরেছিস? হ্যাঁ কিন্তু সেটা তো হচ্ছে না, তার মানে গ্যারেন্টি যে আমি যেটা বলতে চাইছি সেরকম কিন্তু কাজটা হচ্ছে না। তাহলে কি হচ্ছে এখানে, এখানে জিনিসটা বুঝবো। আমরা হয়তো ভাবছি নর্মাল মেথডের মতো, কি একটা মেথড কল হলো মানে সেখানে গেল, কাজ শেষ করবে, ফিরে আসবে, তারপরে ভাবে, এখানে অ্যাকচুয়ালি না,
ভালো করে নোটিস করবি, এই T2 ডট স্টার্ট আর T1 ডট স্টার্ট করার কল করে আমরা কি বলেছিলাম, থ্রেড দুটোকে কোথায় পাঠিয়ে দিচ্ছি, রানেবেলে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার দেখ আমার হাতে কন্ট্রোলটা নেই যে সিপিইউ কাকে নিয়ে কাজ করবে, T1 কে নিয়ে কাজ করবে না T2 কে নিয়ে কাজ করবে, কন্ট্রোলটা কি আমার হাতে আছে, নেই, ঠিক আছে। তাহলে ও যখন তখন যাকে খুশি নিয়ে কাজ করতে পারে, সেটা ওর ব্যাপার। তাহলে কি হলো, দেখ নর্মাল প্রোগ্রাম মানে T2 ডট স্টার্ট T1 ডট স্টার্ট কল করেছে, মানে ওদের দুজনকে রানেবেলের কাছে পাঠিয়ে দিয়েছে ওরা। তারপরে এখানে যে কন্ট্রোল মানে ধরে রাখ এটা জেবিএম আছে, জেবিএম কন্ট্রোল করছে, জেবিএম T2 ডট স্টার্ট করলো, T2 কে পাঠালো, T1 ডট স্টার্ট করলো, T1 কে পাঠালো, কার কাছে পাঠালো, রানেবেলের কাছে, দুজনকে রানেবেলের কাছে পাঠালো। ওর ভেতরে কি কাজ হচ্ছে আমি জানি না, ও তারপরে অটোমেটিকলি এই লাইনটাকে প্রিন্ট করলো, তারপর অটোমেটিকলি এই লাইনটাকে প্রিন্ট করলো, তারপর অটোমেটিকলি এই লাইনটাকে প্রিন্ট করলো, ঠিক আছে। ও ভেতরে কাজছে, এবার ততক্ষণে কি ব্যাকগ্রাউন্ডে কিন্তু চলছে, T1 T2 কিন্তু কাজ করছে, তার জন্য কাজ করছে বলে এই আউটপুটটা আসছে, ওটা শেষ হয়ে গেল, দেন আউটপুট শেষ। দেখ আমি যখন এটাকে রান করবো, এটাকে আবার রান করছি, ঠিক আছে, নোটিস করছিস, দেখ অর্ডার চেঞ্জ হোক আমার কোনো যায় আসে না, কিন্তু এই যে আফটার স্টার্ট বিফোর স্টার্ট ওটা কোনোদিন কিছু হচ্ছে না, কেন বুঝতে পেরেছিস, কারণ দেখ ওরা স্টার্ট এখানে কি হচ্ছে T1 ডট স্টার্ট T2 ডট স্টার্ট কল করার মানে কি ওদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে রানেবেলের কাছে, এবার ওটা এবার সিপিইউ বুঝুক, আমার বোঝার দরকার নেই। জেবিএম এর কাজ কি পরপর লাইন এক্সিকিউট করা, ও প্রথমে এই লাইনটাকে এক্সিকিউট করলো, তারপর এটা, তারপর এটা, তারপর এই দুটো লাইনকে এক্সিকিউট করলো। এবার এই দুটো লাইন কি কাজ করছে সেটা আমার মাথা ব্যথা না, সেটা মাথা ব্যথা তো সিপিইউ। আমি তারপরে অটোমেটিকলি এই পরের লাইনটা আমি প্রিন্ট করে দিয়েছি। তো এই মুভমেন্টে কি, এই মুভমেন্টে তো এরা কি আছে, বেঁচেই তো আছে, তাই জন্য ইজালে এখানে ট্রু আছে। আচ্ছা মানে ফাংশনের মতো এখানে কন্ট্রোলটা ফাংশনটায় চলে যায় না, তাই তো? হ্যাঁ মানে এই দুটো ওখানে যেমন সিপিইউ কন্ট্রোলটাই পুরো ওখানে চলে যায়। হ্যাঁ এখানে এই জিনিসটা স্টার্ট মেথড মানে নর্মাল মেথডের মতো কাজ করছে না তো, যে ওখানে যাবে ওর কাজ শেষ হবে তারপরে সে কল হবে। তাহলে দেখ এটা তো আগের দিনে বুঝছিলাম, তাহলে যদি তাই হয় দ্যাট মিনস তো তাহলে কি T2 আগে স্টার্ট করা মানে অলওয়েজ আগে T2 গুলোই হবে, তারপর তো T1, কিন্তু সেটা কি হচ্ছে, হ্যাঁ না সেটা তো হচ্ছে না, র্যান্ডমলি হচ্ছে। তো তার মানে আমি এইটা দিয়ে বুঝতে পারি যে এরা নর্মাল মেথডের মতো কাজ করছে না, যে একটা মেথড কল করে ওখানে গেলাম, ওখান থেকে কাজ শেষ হলে ফিরে আসবো, তারপর নেক্সট মেথড কল করবো, সেটা হচ্ছে না এখানে। এই দুটোর কাজ কিছু না, জেবিএম এই দুটো দিয়ে কি করেছে বলতে, জেবিএম এর কাজ ও এরা কি কাজ করছে জেবিএম জানে না। জেবিএম কে বলা হয়েছে যদি কোনো থ্রেডের জন্য স্টার্ট মেথড কল করা হয় তুমি সঙ্গে সঙ্গে ওকে সিপিইউ কে দিয়ে দেবে, জেবিএম করে দিয়েছে। সিপিইউ ওকে কিভাবে ইউটিলাইজ করছে সেটা ওর ব্যাপার, সিপিইউর ব্যাপার, জেবিএম দেখেন না। জেবিএম তারপর নর্মাল ওই লাইনটাকে এক্সিকিউট করলো, এই লাইনটাকে এক্সিকিউট করলো, এই লাইনটাকে এক্সিকিউট করলো। ওই জন্য কি যখন এই দুটো এক্সিকিউট হচ্ছে তখনও তো এরা কাজ করছে, তখনও T1 T2 তো কাজ করছে ব্যাকগ্রাউন্ডে, তখনও তো মরে যায়নি, তাই জন্য ওটা কি দেখাচ্ছে, ওই জন্য ট্রু দেখাচ্ছে। কথাটা বুঝতে পেরেছিস? হ্যাঁ 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 থ্রেড গুলো তো আগেও হতে পারে, আগে হতে পারে বলতে স্টার্টের পরে হুম। এগিয়ে মতো একটা বলতে গেলে থ্রেড হিসেবে যদি গণ্য করে নিই, হুম সেই হিসাবে তো তবে ওই যে আফটার স্টার্ট ওটা থ্রেডগুলোর মাঝখানেও তো হতে পারে। হ্যাঁ হতে পারে, কিন্তু এখানে সামনে হাসছে না, তোর বক্তব্যটা ঠিক, আমি ওই জন্য বারবার করে হতেই পারতো এরকম যে কিছু থ্রেডের প্রিন্ট হলো তারপর দেন ট্রু প্রিন্ট হলো, হতেই পারতো, কিন্তু আনফর্চুনেটলি সিপিইউ সেটা দিচ্ছে না। মানে কি বলতো, যতক্ষণে ও যাচ্ছে আর সিপিইউ করছে ততক্ষণে জেবিএম চলে যাচ্ছে, তবে জেবিএম কি বসে থাকবে নাকি? ওই স্পিড, ওই ক্ষেত্রে জেবিএম এর স্পিডটা কি হচ্ছে, জেবিএম যে কম্পাইল আছে এইটা করছে ও ততক্ষণে পড়ে নি, যতক্ষণে সিপিইউ কাজটা শেষ করবে তার আগে ও অটোমেটিকলি পরের লাইনে চলে যাচ্ছে। মানে যে টাইমটা মানে সিপিইউ ওই থ্রেডটাকে শেষ করার যে টাইমটা, ঠিক আছে, সেই টাইমটা থেকে অনেক বেশি কম টাইম ওয়েট করছে, তার জন্য কি আছে, ওই জন্য এই দুটো লাইন এক্সিকিউট হয়ে যাচ্ছে। বুঝেছি? এবার আমি একটা কাজ করছি, তাহলে টেস্টের ভেতরে আমি এখানে কাজ করি। দেখ এখানে ইফ আই ইকুয়াল টু হলে কি হলো, স্টপ করে দেবো বলেছিলাম তো, এবার স্টপ করে দেওয়া মানে থ্রেডটাকে বন্ধ করে দেওয়া। তা আমি কি করি, তা আমি কি করি, এই মেনের বাইরে এই ভেতরে আমি একটা কি করছি, এসওএস আমি এখানে লিখলাম থ্রেড 1 নিউ স্ট্যাটাস দিয়ে প্লাস দিয়ে ইজ অ্যালাইভ। কোশ্চেন হচ্ছে কোথায় আমি কার রেসপেক্ট ইজ অ্যালাইভ কল করলাম?
এটা হচ্ছে থ্রেড 1 এর যে অবজেক্ট আছে তার এই থ্রেড 2 এর যে অবজেক্ট আছে তার থ্রেড 2 না, রেসপেক্টে দিস ডট T1 এই যে T1, কারণ টেস্ট ক্লাসের কি আছে হ্যাঁ ইনস্ট্যান্স T1, তাই নিশ্চয়ই কি T1 যখন স্টার্ট কল করেছি তার মানে কি তার রেসপেক্টে কি হচ্ছে, তার রেসপেক্টে কি আমার এখানে এই রান মেথড কল হচ্ছে। আর এইগুলো কি মানে কাইন্ড অফ কিরকম ইজ লাইক, মানে এখানে কিছু মেনশন করিনি, অবজেক্ট মেনশন করিনি, মানে দ্যাট This মিন্স dot. কি দিস ডট ইজ এক্স্যাক্টলি অ্যালাইভ। এক্স্যাক্টলি এই যে দিস ডট ইজ লাইক, হ্যালো, কারণ এখানে দিস বলতে কাকে বোঝাচ্ছে, T1 কি বোঝাচ্ছে, এগুলো তো বুঝিয়েছিলাম ফাংশনে, ঠিক আছে। এবার আমি এটাকে রান করলাম, নিউ স্ট্যাটাস কোথায়, ও এটা বাইরে প্রিন্ট করে দিয়েছি না, লুপের ভেতরেই রাখি দিয়েছি। এটা বাইরে যদি প্রিন্ট করতে লাস্টে কিন্তু বলতো যে মানে ফলস। দারুণ কথা। দেখ প্রবলেমটা কি হচ্ছে, দেখ জিনিসটা, দেখ থ্রেড 1 যখন যখন কল হয়েছে, ঠিক আছে, থ্রেড 1 যখন যখন কল হয়েছে, দেখ থ্রেড 2 কল হচ্ছে, তারপর থ্রেড 1 0 দিয়েছে। দেখ এবার এই জায়গাটা খুব ভালো একটা জিনিস এক্সাম্পল এসছে, দেখ যে দুজনে যে দেখ সাইমালটেনিয়াসলি কাজ করছে তার এক্সাম্পল, বড় এক্সাম্পল এখানে দেখ, এ দেখ প্রথমে না এটা এটা কোনো মাথা ব্যথা নেই, থ্রেড 2 কাজ করেছে 0 প্রিন্ট করেছে, তারপর থ্রেড 1 এ দেখ থ্রেড 1 কি হয়েছে, i ইকুয়াল টু প্রথমবার ধরে থ্রেড 1 চান্স পেয়েছে, i ইকুয়াল টু 1 মানে কি, i ইকুয়াল টু 0 দিয়ে প্রথম শুরু করলো, প্রিন্ট হলো থ্রেড 1 0। এবার দেখ থ্রেড 1 0 হলো, এই মোমেন্টে তো i ইকুয়াল টু 2 না, i তে 0 আছে, তাহলে তো তারপরের লাইনে এটা প্রিন্ট করার কথা, মানে কি আমি বলতে চাইছি তো থ্রেড 1 এর পরে এই লাইনটার সাথে এই লাইনটা আউটপুটটা হওয়ার পরেই এই লাইনটা আসার কথা উচিত ছিল তো, কি বলছি বুঝতে পেরেছি, অনলাইনে বুঝছিস আমি কি বলছি কথাটা, হ্যাঁ কাজটা হওয়ার পর থ্রেড 1 0 প্রিন্ট হওয়ার পর, ঠিক আছে, i তো 0 আছে, 0 নট ইকুয়াল টু 2, e ইকুয়াল টু 2 না, ফলস, তাহলে এটা তো হলো না, তাহলে সঙ্গে সঙ্গে তো এর পরের লাইনে এটা প্রিন্ট হওয়ার কথা তো, হ্যাঁ সেটা কিন্তু হয়নি। দেখ এটা যখন প্রিন্ট হয়েছে তারপরে কিন্তু আবার কি প্রিন্ট হয়ে গেছে, দেখ থ্রেড 2 1, তার মানে ব্যাপারটা বুঝতে পেরেছিস, একসাথে কিন্তু মাল্টিটাস্কিং মানে মাল্টি থ্রেডিং যে জিনিসটা, একসাথে অনেকগুলো থ্রেড যে অটোমেটিক্যালি রান করছে সেটা দেখ বোঝা যাচ্ছে, মানে এ যেই মুভমেন্টে এ কাজ করেছে, এই কাজটা করেছে, করে যাবে কিছু ততক্ষণে একটা থ্রেড কাজ করে নিয়েছে, ওই জন্য মানে থ্রেড 2 অটোমেটিক্যালি কল পেয়ে গেছে, তাই জন্য ও সঙ্গে সঙ্গে সেই মুভমেন্টে কাজটা করে দিয়েছে, মানে দেখ এ একটা কাজ, এ দেখ এ যদি এই জিনিসটা পুরোটা হতো তার মানে আমি বলতে পারতাম থ্রেড 0 জন্য আমার কাজটা কমপ্লিট হয়েছে, তাই তো, থ্রেড 0 জন্য আমার কাজটা কমপ্লিট হয়েছে, মানে ইয়ে সরি থ্রেড 1 এর i 0 জন্য কাজটা কমপ্লিট হয়েছে, কিন্তু ওই কমপ্লিট হওয়ার আগেই দেখ আবার কে ঢুকে গেছে, থ্রেড 2 ঢুকে গেছে, তার মানে আমি এটা বুঝতে পারছি, দেখ একটা থ্রেড একবার কাজ করছে মানে এরকম না যে একটা থ্রেড বসেই আছে, দুজনেই কিন্তু সাইমালটেনিয়াসলি কাজ করছে, কথাটা বুঝতে পেরেছিস আমি কি বলতে চাইলাম, হ্যাঁ 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 দেখ আবার কিন্তু নেই, দেখ এক্ষেত্রে কিন্তু আবার হলো না, বুঝতে পেরেছিস, দেখ এক্ষেত্রে কিন্তু দেখ এটা হওয়ার পরে থ্রেড 1 এর হওয়ার পরে নিউজ টু দেখ এইগুলোর ক্ষেত্রে দেখ থ্রেড 1 0 নিউজ স্ট্যাটাস 2, থ্রেড 1 1 নিউজ স্ট্যাটাস 2, দেখ এবার কিন্তু আবার হলো না, তাহলে ওটাই হয়েছে মনে হয়, থ্রেড 1 2 তারপরে আবার থ্রেড 2 1। কোথায় হয়েছে, না না এই তো দেখ, টুতে তো না, বুঝতে পেরেছিস ব্যাপারটা, হয়নি কিন্তু ক্লিয়ার হচ্ছে, তার মানে পুরোপুরি ডিপেন্ড করছে সিপিইউর উপর, আনপ্রেডিক্টেবল। আনপ্রেডিক্টেবল পুরো জিনিসটা, যে কে কখন কাজ করবে আমার কোনো যায় ডিপেন্ড করছে পুরো সিপিইউ কাকে নিচ্ছে, আর একসাথে কিন্তু অনেকেই কাজ করতে শুরু করে দিয়েছে, মানে যখন কে দেখ তার মানে এটাই বলছি, যখন থ্রেড মানে T1 এর জন্য এটা কাজ করেছিল 0 প্রিন্ট করেছিল, সেই মোমেন্টে T2 কে দরকার পড়েনি, তাই জন্য ও কি করেছে পুরো কাজটা কমপ্লিট করে নিতে পেরেছে, তারপর আবার ওকে এবার ডেকেছে, ও আবার ও কমপ্লিট করে নিতে পেরেছে, তারপর আবার T2 ডাক এসছে, আমি কি বোঝাতে পারছি অনলাইনে সবাইকে কথাটা কি বলছি, হ্যাঁ
থ্রেডটা সবসময় ইউজ করা যে লাভজনক হবে তার কোনো মানে নেই, তাই তো? হ্যাঁ, থ্রেডটা সবসময় ইউজ করা যে লাভজনক হবে, সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। মানে সিনক্রোনাইজেশন হলে তো এক্স্যাক্টলি, সব থেকে বড় এক্সাম্পল এটাই হচ্ছে কথা। এই থ্রেডিং এর সব থেকে বড় ইম্পর্টেন্ট টপিক, আজকে করাবো না, ওটা বড় পার্ট, ঠিক আছে? ওই সিনক্রোনাইজেশন পার্টটাই হচ্ছে সব থেকে বড় ইম্পর্টেন্ট পার্ট, যেখানে এই থ্রেড জিনিসটা কখন ইউজ হবে, যখন আমাকে একসাথে অনেকগুলো কাজ সাইমালটেনিয়াসলি করতে থাকবো, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট। এবার দেখ, তোকে এবার একই জিনিস, এটাই তো প্রবলেম। আমরা ওএসএ পড়েছিলাম, ওএসএ মানে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, তাই তো? হ্যাঁ, ওএসএ কি পড়েছিলাম, ওএসএ যখন মোনোডিস কর, এই যে এটা একটা এই একটা জায়গা আছে, ঠিক আছে? এই একটা জায়গা আছে, এবার এখানে একজন বসে আছে আর এখানে একজন বসে আছে, এবার এরা দুজনই একে ইউজ করছে। এবার প্রবলেমটা কি, এখানে ধরে সিমিলার, এটা ছোট ভাই, এরকম ভাবে রাখছি, দেখেন, এটা ছোট ভাই, এটা বড় ভাই, ঠিক আছে? এবার দুজনে মিলে ড্রয়িং করছে, এবার এখানে কিছু কালার আছে, এবার দুজনকেই কালার করতে হবে, ঠিক আছে? এবার কি করবে, এবার দুজনই ধরে গাছ কালার করছে, তাহলে এবার কি হবে, দুজনেই গ্রিন কালার, এবার একটাই রঙের সেট আছে, এখানে একটাই রঙের সেট আছে, এখানে একটাই রঙের সেট আছে, এবার দুজনে কি করছে, এখান থেকেই রং নিচ্ছে, কালার করছে, এখানেই রাখছে। এবার প্রবলেমটা হলো দুজনেরই অ্যাট দ্য সেম টাইমে কি হলো, গ্রিন কালারটা লাগবে গাছে, কি হবে, এবার দুজনের মধ্যে ঝামেলা চলে যাবে। তো এটাই তো প্রবলেম হতে পারে, কারণ দেখ, কারণ কার কখন কোনটা দরকার পড়ছে এরকম নাই। এখানে কিন্তু কাউকে বলা হয়নি যে দেখ আমি ছোট বলে আমি বাচ্চা, আমি ছোট, আমি আগে সব শেষ করবো, তারপর তুই কাজ শুরু করবি, বলা হয়নি। না, এ বলেছে আমি বড়, আমি আগে কাজ করবো, তুই শেষ করবি, একবারে বলা হয়নি। দুজনকে বলছে নে, দুজনের সামনে নিয়ে বসেছে, যে যখন যাকে দরকার পড়ছে নিচ্ছে, তেমন এটাই থ্রেডের মতো কাজ করছে, তাই তো? যে এরও দরকার পড়লে এই নিচ্ছে, সেম টাইমে এও নিচ্ছে, ডিপেন্ড করছে দুজনের মধ্যে কাজ করছে, সাইমালটেনিয়াসলি দুজনেই কাজ করছে। প্রবলেমটা কবে চলে আসবে, যদি একটা রিসোর্সকে দুজন মিলে শেয়ার করতে শুরু করে, অ্যাট দ্য সেম টাইমে একটা রিসোর্সই দুজনের দরকার, এই সিচুয়েশনটাকে কি বলে, ডেডলক। ডেডলক। তার মানে কি, ও বলছে না আমি এখনই করব, ও বলছে না আমি এখনই করব, আলটিমেটলি কেউই করতে পারবে না। এই সিজনে কি ডেডলক। তো এটাকেই সলভ করার জন্য এসছে কে, সিনক্রোনাইজেশন। এটাকেই সলভ করার জন্য এসছে কে, মানে কাজ করব কিন্তু সিনক্রোনাইজলি। এবার কি ও বললো, এবার এরকম যে সিচুয়েশন অ্যারাইজ হয়, ও বললো আচ্ছা ঠিক আছে তুই কালারটা করে নে, আমি ঝামেলাটা কখন, দেখ দুজনই বলে জেদ ধরে বসে থাকি যে না আমি গ্রিনই করবো এখন, ও বলছে আমিও গ্রিন করবো, তাহলে কিন্তু কেউ কাজটা করতে পারবে না। সিনক্রোনাইজ মানে কি, তাহলে ওকে বললাম ঠিক আছে তুই ছোট তো নে, তুই করে নে, এটা সিনক্রোনাইজ, দুজনের মধ্যে কথাবার্তা হয়ে গেল, কমিউনিকেশন হয়ে গেল, যে বললো যে তুই করে নে তারপর আমি করবো, তাহলে কিন্তু ঝামেলা দেখ, তাহলে কিন্তু আলটিমেটলি দুজনেই কাজ শেষ করতে পারবে। হতে পারে কেউ একটু আগে কেউ একটু পরে, কিন্তু কাজ কিন্তু আটকাবে না। সেই সেম এক্সাম্পলটাই কিন্তু আমি একদিন দেখাচ্ছিলাম, যে প্রডিউসার কনজিউমার, ওই সাথে এগুলোই পড়ছিলাম, প্রডিউসার কনজিউমার, ডাইনিং ফিলোসফার, এগুলো পড়েছিলাম, মনে আছে তো? স্লিপিং বারবার, রিডার রাইটার প্রবলেম, এগুলো পড়েছিলাম আমি সব। তো সেই এক্সাম্পলগুলো দিলাম, সেইগুলো সেম জিনিস, ঠিক আছে? তো থ্রেডে তোকে বুঝে শুনে ইউজ করতে হবে। ওইগুলো করে একটু অর্ধেক ওটাই তো করবো। এই প্রডিউসার কনজিউমার এই জিনিসটা যে কতটা মজা, কতটা লজিক, মানে পুরো বুঝতে পারছি যে প্রোগ্রামটা আমরা ওখানে করেছিলাম, ঠিক আছে? এই যে দেখ আমি তোকে দেখাচ্ছি, দেখ দুটো লোক আছে, দেখ দেখ আমি নোটিস করে দেখ, একটা প্রডিউসার আছে, একটা কনজিউমার। প্রডিউসারের কাজটা কে করছে T1, কনজিউমার কাজটা কে করছে T2, ঠিক আছে? এবার দেখ আমি যদি এখানে প্রডিউসার ক্লাস, প্রডিউসার কোথায়, প্রডিউসার এই যে কনজিউমার আছে, এটা কনজিউমার এখানে কিছু খাবে যাবে দেওয়ার পরে দেখ স্লিপ চলে যাবে, এই স্লিপ দিয়ে ওইটাই তো করতে হবে। ওই কোন কাজটা, এই দুজনেই একটা জায়গায় দরকার। লুচি বলেছিলাম না, লুচি নিয়ে এক্সাম্পল দিয়েছিলাম না, যে একজন লুচি তৈরি করবে, একজন লুচি খাবে, তাহলে একটা টাইম এরকম আসতে পারে তো লুচি খেতে এলো কিন্তু ঝুড়িতে কিছু নেই, তাহলে সে কি করে যাবে, সে তো ওয়েট করতে হবে। তাহলে দুজনের একটা দুখানা সিচুয়েশন আছে, একজন হচ্ছে সব লুচি কনজিউমারের কাজ, কনজিউমার কখন ঘুমাতে যাবে, সব লুচি খাওয়া হয়ে গেলে, আর প্রডিউসার কখন ঘুমাতে যাবে, সব লুচি তৈরি হয়ে গেলে। তাহলে এই তৈরি হওয়া, ঘুমানো, এদের মাঝখানে কি একটু গ্যাপ রাখতে হবে। তো
তাহলে তো এই জিনিসটা প্রবলেম, যাতে কি কেউ না বসেই থাকে না ঘুমিয়েই থাকে, সেই জন্য সেই স্লিপ এগুলোই করবো এখানে, স্লিপ কল করে, তারপর ওই নোটিফাই, মনে হয় ওখানে করতাম নোটিফাই কল করতাম, ওয়েট কল করে নোটিফাই, ওই সেম জিনিসপত্র এখানে করবো, সব সব করবো এখানে। যাই হোক, এটা টাইম পেলে আমি দেখাবো পরে, এটা পরে করাবো। এটা খুব ভালো একটা এক্সাম্পল সলভ করে দেখি, কারণ জিনিসটা অ্যাটলিস্ট মজাটা বোঝাতে পারবো। সিনক্রোনাইজ যে কথাটা, যে সিনক্রোনাইজ কথাটা আমরা ভালো করে এই জন্য দেখ, তাহলে দেখ প্রডিউস সিনক্রোনাইজ মেথড পরে বলবো, এটা পরের দিন, পরের উইকে যখন ক্লাস করবো তখন সিনক্রোনাইজ টার্মটা নিয়ে এক্সপ্লেন করবো, তখন বোঝাবো। তাহলে আমাকে কী করতে হবে এখানে, তাহলে এই আঁকাতে আমাকে কী করতে হবে, এই আঁকাটায় আমাকে একে সিনক্রোনাইজ হতে হবে, তাই তো? যাতে একে সিনক্রোনাইজলি দুজনে ইউজ করতে পারে। যাই হোক, কোথায় মেন, ঠিক আছে। তাহলে ইজ এলাইভ মেথড বুঝেছি। থ্রেডের পরে যদি কোনো মেথডকে কল করি, হুম নর্মাল একটা মেথড, হুম। সেটা কি পরপর মানে ওটা যদি কল হয় ওটা কি পুরোটা রান হবে, না ওর মাঝখানেও থ্রেড এসে যেতে পারে? বুঝতে পারলাম না। ধরো ওই T1 ডট হয়েছে রান গুলো মানে Start. স্টার্ট হয়েছে, হুম ওর পরে ধরো T3 ডট কিছু একটা মেথড প্রাইম নাম্বার আমি হুম রান করলাম, হুম। ওটা কি প্রাইম নাম্বার কি প্রোগ্রামটা পুরোটা মানে শেষ হওয়ার পরেই আবার? হ্যাঁ, এই তো সেম জিনিসটাই তো এখানে হচ্ছে। এই যে এই জিনিসটা তো সেটাই তো হচ্ছে, তুই যখন স্টার্ট কল করে নিলি, ও তো ওর কাছে পাঠিয়ে দিল, দেন ওর মাথা ব্যথা নেই ও কখন শেষ করছে। না কিন্তু ওইটা যখন আফটার স্টার্ট মানে ওটা মাঝখানে হয়েছে কিন্তু পরপর তিনটেই এসছে, যেরকম ওই টাইপের ব্যাপার, যে আফটার স্টার্ট তারপরে ওই তিনটে প্রিন্টার পরপর এসছে, হাসতেই পারে। কিন্তু তার কোনো মানে নেই, মানে আফটার স্টার্ট তারপর আবার T2। হ্যাঁ হতে পারে, হতেই পারে সেটা। এবার দেখ, ইউজুয়ালি সেটা হওয়ার চান্স খুব কম, কারণ ওই স্পিডটা নিতে পারে না। কারণ এখানে কি আছে, T1 ডট T2 ডট স্টার্ট কল করার মানে কি, থ্রেডটাকে তুই আগে পাঠালো রান্না পেলে, সেটা নোটিফাই হলো এই সিপিইউ কে, যে ওকে জানাবে যে দুজন চলে এসছে, ও ওকে নিয়ে আবার তুলবে, ও আগে ডিসাইড করবে যে দুজনে কি সেম প্রায়োরিটি, মানে খুব বড় প্রোগ্রাম হলে তবে সেম প্রায়োরিটি দুজনের, কারণ ওটা তো চেক করবে না কাকে করবে, কারণ আমি প্রায়োরিটি সেট করলে তো দেখ সবসময় তো র্যান্ডমলি করতে পারবে না, কারণ কি, কারণ তার আগে জানতে হবে এখানে কে প্রায়োরিটি কে আছে। এবার দেখ র্যান্ডমলি তখনই করতে পারছি যখন দুজনই সেম প্রায়োরিটি, তখন করতে পারছি। কিন্তু এই যে একটা বলেছিলাম আগের দিন, ম্যাক্স প্রায়োরিটি একজনকে সেট করে দিলাম আর মিন প্রায়োরিটি সেট, তাহলে কি হচ্ছিল, যতবারই রান করি অলওয়েজ ম্যাক্স প্রায়োরিটি যাকে সেট করে তাকেই আগে শেষ করবে। তাই এই যে টাইম, এই টাইম একটা টাইম লাগবে, তো ততক্ষণে কি ও বসে থাকবে নাকি জেবিএম? কিন্তু ওটাও তো হবে অ্যাকচুয়ালি একটা থ্রেড হিসেবে। হ্যাঁ, কাজের মধ্যে সেরকমই তো কাজ করছে। কোনটা সব মানে নরমাল একটা মেন তো বললাম না, মেন তো নিজেই ইটসেলফ এ থ্রেড। বলছিলাম না যখন কোনো এক্সেপশন কাজ দেয় না, যে এক্সেপশন এর থ্রেড মেন দেখায় না, ওটা তো মেন মেথডটা 5 ওটা হলো, হ্যাঁ। আর যে কোনো মেথড আমি যদি থ্রেড ছাড়া করি ওগুলো সব 5। নরমাল যে কোনো ক্ষেত্রে নরমাল করতে থ্রেড যদি হয়, নরমাল থ্রেড সবসময় বাই ডিফল্ট 5 থাকবে। মানে ওইগুলো কিন্তু নরমাল স্টার্ট করে যদি আমি করি থ্রেড, আমি যখন করে দিচ্ছি তখন আবার ওরা এদিক ওদিক করে নিচ্ছে, কিন্তু নরমাল আমি থ্রেড যদি না করি তখন আবার পরপর হচ্ছে ব্যাপারটা, কিন্তু অ্যাকচুয়ালি তো ওগুলো আবার থ্রেড বলতে গেলে। একটু ভুলে গেলাম, কোশ্চেনটা বুঝলাম না। ঠিক আছে, লাস্টে তারা দেখছি কোশ্চেনটা, মানে একে বোঝাতে হবে আমাকে, মানে আমাকে একে যে সিনারিওটা না বুঝলে আমি বুঝতে পারছি না। লাস্টে দেখছি তারা। আচ্ছা, কি বলতে গেলাম, দাদা বলছি যদি T1 বা T2 তে আমরা স্লিপ দিই তাহলে কি ওই আফটার স্টার্টটা পরে আসতে পারে? কোনটা বলতো? মানে এই যে তুমি এইখানে যে স্লিপটাকে কমেন্ট করে রেখেছো না, এটা যদি আমরা খুলে দিই তাহলে মানে এই টেস্ট 1 খুললাম, বল এবার কি করবো বল। থ্রেড 2 তে যাও, মানে টেস্ট 2 টেস্ট 1ই তো এটা, টেস্ট হচ্ছে এটা। কোথাটা স্লিপ মেথড ছিল না? আর ওটা তো উড়িয়ে দিলাম তো আমি। কোথায় তুই ইউজ করতে চাইছিস বল? এই যে এখানে স্লিপ মেথড ইউজ করব, তো আমার মানে আফটার স্টার্টটা কি মানে মাঝে আসতে পারে তাহলে? না, স্লিপ মেথড এখানে তাহলে তোকে দুটোকেই করতে হবে। আচ্ছা দেখ, তুই যদি শুধু এখানে স্লিপ মেরে দিস, ঠিক আছে,
যদি ধরে নে টেস্টে এখানে স্লিপ মারি তাহলে কি প্রবলেমটা হবে বলতো? ওই আরেকটা যে থ্রেড আছে সেটা সব কাজ পেয়ে যাবে। হ্যাঁ অত সেকেন্ডের জন্য দাঁড়িয়ে ও যাবে। তো কেন ওয়েট করবে? ও তুই যেখানে একে ওয়েট করছিস মানে এ ওয়েট করলো, ততক্ষণে কি T2 হয়তো সব কমপ্লিট করে নিল, তারপর T1 কমপ্লিট করলো, তারপর ওখানে আসবে। স্লিপটা মেনে দিলে ওটা প্রিন্টটা পরে হবে। হ্যাঁ, না কোন প্রিন্টে পরে হবে? ওই আফটার স্টার্টের প্রিন্টটা কি পরে হবে? দাঁড়া, আমি দেখছি তো, এই তো স্লিপ মেরিয়ে দিচ্ছি, দাঁড়া স্টপের জায়গায় আমি এখানে দাঁড়া। হ্যাঁ, ঠিক আছে, স্লিপ করলাম I2 হলে স্লিপ, ঠিক আছে। মেনে যাই, মেন কোথায় গেল? হয়েছে সেটা? না হয়নি। কারণ তুই বুঝতে পারছিস না, ওই টাইমটা অনেকটা টাইম নিচ্ছে তো। আচ্ছা মানে ওই টাইমটা কোনো কম্পেয়ারই করা না যাবে না। না না না, তুই এবার দেখ, তুই একটা নোটিস কর, আমি তোকে এটাও বলছি, দেখ দাঁড়া, এটা আমি 10,000 দিলাম। 10,000 মানে কত? 10 সেকেন্ড তো। হ্যাঁ নোটিস করে বসে থাক। ও এখানে তো প্রবলেম হবে একটা, দাঁড়া, না প্রবলেম নাই, 10 সেকেন্ড পরে এলো কিন্তু আউটপুটটা। আর হবে না, আর চলে এসছে অটোমেটিকলি। হ্যাঁ উপরে তো চলে এসেছে আফটার স্টার্টটা। ও তো অতক্ষণ ধরে জেবিএম কেন ওয়েট করবে? কারণ এই যে তুই বললাম না কথাগুলো, যে ও রানেবেলের কাছে যাবে, রানেবেল সিপিইউ ডিসাইড করবে যে কটা থ্রেড এসছে, সেই কটা থ্রেডের মধ্যে কার প্রায়োরিটি বেশি, তাদের মধ্যে ততক্ষণ কি বসে থাকবে নাকি? ততক্ষণ কি এখানে কি মানে তোর বক্তব্য হচ্ছে তাহলে কি তুই ভাব না, তার বক্তব্যটা হচ্ছে আমার এখানে, তাহলে এরা কি এখানে এসে এই দুটো কল করার পর এখানে ওয়েট করবে? এখানে ওয়েট করবে? না সেটা তো পসিবল না। তাই জন্য ইচ অ্যান্ড এভরি টাইমই কি হয়, এই যদি তারপরে যে প্রিন্টটা করি তাহলে সেটা আগে হয়ে যায়। দাদা হুম। বলছি এখানে মানে মেন থ্রেডটা ক্লোজ হয়ে যাওয়ার উপর বাকিগুলোর ক্লোজ হওয়া ডিপেন্ড করছে না, মেন থ্রেডটা মানে করে না, না 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 না, মানে মেন আমার আগে বন্ধ হয়ে যেতে পারে, মেন শেষ হয়ে যেতে পারে। মেন আগে বন্ধ হয়ে যেতে পারে মানে বুঝতে পারছেন না? না মানে এখানে ধরো এই যে তুমি T1 ও স্টার্টটা হ্যাঁ ক্লোজ হ্যাঁ হয়ে হ্যাঁ ধরো। হ্যাঁ, বুঝেছি বুঝেছি, তোর বক্তব্য হচ্ছে যে তাহলে যদি সেই হয় তাহলে তো এইটা পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে, তাই তো? এটাই বলছিস তো? হ্যাঁ 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 হ্যাঁ, এবার দেখ সেটা আবার ওদের উপর ডিপেন্ড করছে যে মেন মেথড ওভাবে যে দেখ পার্টিকুলার যে মেন থ্রেড, কারণ দেখ এর কাজ, দেখ আমি একটা সিম্পল ব্যাপার, দেখ তুই একটা সিম্পল একটা বোঝাই, তো একটা এক্সাম্পল, আমাকে কিছু একটা কাজ দেওয়া হয়েছে, ঠিক আছে, মানে ABCDE, ঠিক আছে, ABCDE, এবার ABC এগুলো আমার হাতেও ছিল, ইটাও আমার হাতে ছিল, ডিটা আমার হাতে নেই, ঠিক আছে, ডিটা কাজটা আমাকে একটা জিনিস বলে একজনকে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো আমি কি এ করলাম, বি করলাম, সি করলাম, এবার ডি মানে কিন্তু ডি এর যে পুরো কাজটা কিন্তু আমার হাতে নেই, ঠিক আছে, আমাকে একজনকে বলে দিতে হবে যে ডি এটা এই ডি এর কাজটা এইভাবে করতে হবে, তাহলে ওকে কাজটা দিয়ে দিলাম, তারপরে আমি ই কাজটা করলাম, ডিকে আমি ওয়েট করে যাবো সারাক্ষণ? মানে আমার কাজ তো শেষ হয়ে গেল। আমার কাজটা শেষ হয়ে গেছে, আমি কি বসে থাকবো? আচ্ছা আচ্ছা বুঝতে পারছিস কি বললাম? হুম আচ্ছা, তাহলে বুঝলাম ইজ অ্যালাইভ মেথড, ঠিক আছে। ইজ অ্যালাইভ মেথড কি হবে, কখন ফলস কখন আমরা জিনিসটা একটু বুঝতে পারলাম, মানে ইজ অ্যালাইভ কখন ট্রু কখন ফলস এগুলো দিয়ে রিটার্ন করে সেগুলো আমরা জাজ করলাম, ঠিক আছে। আচ্ছা, জয়েন মেথডটা কি জিনিসটা বোঝাই, কিভাবে বোঝাবো? এগুলোকে মানে ভিজুয়ালাইজ করানোটা বহুত ডিফিকাল্ট এই জিনিস। ধরেন T1
তো দুজন সেজন T2 ওরা কি করছে প্র্যাকটিক্যাল করছে দেখা করে এলি নাকি T2 বস 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 চা ফা খেলে মাকে গিয়ে বল ঠিক আছে গলার এই অবস্থা হয়ে গেছে গলার এই অবস্থা হয়ে গেছে T1 T2 ঠিক আছে ও এখানে ক্লাস করে নিবি নাকি ওয়েবটা এই শুতে করে ল্যাপটপে নিয়ে ল্যাপটপে করবি তো হ্যাঁ দেখলাম আমার আতঙ্ক হয়ে গেছিলাম ফার্স্ট ইয়ারে পড়া না ছিল ল্যাপটপ ঠিক আছে দেখ T1 কাজ করছে ওর 4 ক্যারেক্টার কম্পোনেন্ট 8 ক্যারেক্টার কম্পোনেন্ট আছে পিক্সেলে না না এটা হ্যাঁ এটা ফ্লাডিং গ্রাফিক্সে এটা তো আমাদেরও আছে ইমেজ প্রসেসিং এ আরে ফ্লাডিং ওই যে অনেকটা same। পলিগন ফেল ওইগুলো ওই জিনিস আহ, তোদের ওটা না ওই না ওই টু ওই 4 অ্যাডজাস্ট 4 অ্যাডজাসেন্ট ওইগুলো না পিক্সেলের ওইগুলো না দেখতে হবে পিক্সেলের ওইগুলো না এটা হচ্ছে ওই গ্রাফিক্স হ্যাঁ কনসেপ্টটা সেম জিনিস দুটোরই আচ্ছা এ দেখ দুটো থ্রেড ধরে রাখ এইখানে যে কাজগুলো আমি কনসেপ্টটা বুঝবো ঠিক আছে কনসেপ্ট হচ্ছে এরকম T1 আর T2 দুজনকেই আমি রান মোডে কল করে দিয়েছি ঠিক আছে দুজনই রান মোডে আছে T1 আর T2 দুজনই মানে স্টার্ট কল করে দিয়েছি দুজনই স্টার্ট কল করেছি মানে দুজনই অটোমেটিক্যালি কি কল করে দিয়েছে রান মেথড কল করে দিয়েছে এবার দুজনই সাইমালটেনিয়াসলি কাজ করছে এইবারগুলোকে ওভার করে দেব T1 কাজ করছে কি আপাতত এখানে থাকা এখন তো লাগছে না আমি তো যা দিয়ে এসছি তো সব ঠিক আছে T1 কাজ করছে T2 কাজ করছে T1 কাজ করছে T2 কাজ করছে T1 কাজ করছে T2 কাজ করছে মানে র্যান্ডমলি মানে এরকম কোনো অর্ডার নেই যে T1 T2 পড়বো পরে T1 একটা কাজ করলো T2 দুটো করলো আবার T1 ও নোটপ্যাডে করছি না এটা হ্যাঁ T1 কাজ করলো একটা T2 দুটো করলো ও ব্যাং T1 একটা কাজ করলো T2 দুটো করলো ঠিক আছে আবার T1 দুটো করলো তারপর আবার T1 T2 একটা র্যান্ডমলি হচ্ছে এবার এই জয়েন মেথড কি জয়েন মেথড এরকম একটা মেথড বলছে দুটো থ্রেড যখন জয়েন মেথড কি বলছে যদি কোনো থ্রেড অনেকগুলো থ্রেড একসাথে রানিং স্টেটে থাকে অনেকগুলো থ্রেড একসাথে রানিং স্টেটে থাকে সেই সিচুয়েশনে থাকার পর যদি কোনো থ্রেডের জন্য অনেকগুলো থ্রেড রানিং থ্রেডে আছে ধরে এই ক্ষেত্রে দুটো থ্রেড T1 আর T2 দুজনে রানিং স্টেটে আছে এই সিচুয়েশনে যদি আমি পার্টিকুলার কোনো একটা থ্রেডের জন্য জয়েন মেথডকে কল করি দুজনেই এখন রানিং স্টেটে আছে কে কখন হচ্ছে সেটা আমি জানি না কিন্তু দুজনেই রানিং স্টেটে আছে এই সিচুয়েশনে যদি আমি কারোর জন্য জয়েন মেথডটাকে কল করি দ্যাট মিনস কি হবে বলতো অন্য যে মেথডটা থাকবে তাকে বলবে তুই বন্ধ করে যা তুই বন্ধ হয়ে যা হ্যাঁ যার জন্য জয়েনটা কল হবে সে বলবে বাকি আরো যারা থ্রেড আছে দেখবে তোরা বন্ধ হয়ে যা আমার জন্য জয়েন কল করা হয়েছে আমি এক্ষুনি আগে শেষ করবো আমার খুব দরকার এক্ষুনি আমি আগে কমপ্লিট হব তারপর তোরা ধরে নে এখানে আমার T1 পাঁচখানা কাজ করতো T2 পাঁচখানা কাজ করতো এই মোমেন্টে এই সিচুয়েশনে ধরে রাখ এরকম দাঁড়িয়েছিল T1 একটা করেছে T2 দুটো করেছে T1 দুটো করার পর জয়েন মেথড কল করে দিয়েছে এবার দেখ T2 কিন্তু এখনো T1 এর কটা বাকি দুটো 1 লেখা বাকি T2 এর এখনো 3টে 2 লেখা বাকি ঠিক আছে এই জয়েন মেথডটা যদি T1 এর জন্য কল হয়েছে এরপর আমার হাতে নেই ও কি করবে আগে এই দুটো 1 শেষ করবে তারপর গিয়ে তারপর ওইটাকে কমপ্লিট করবে ঠিক আছে বারবার বলছি এটা এমন না যে আমি T1 জয়েন করেছি মানে অলওয়েজ T1ই আগে সবার শুরুতে T1ই থাকবে
সব T1 শেষ হবে তারপরে T2, সেটা না, তাহলে তো এটা তো কাইন্ড অফ কার মতো হয়ে যাবে, সেট প্রায়োরিটির মতো হয়ে যাবে, তাই না? T1 এটা তো এরকম কাজ হবে না, T1 কে আমি ম্যাক্সিমাম প্রায়োরিটি দিয়ে দিচ্ছি, T2 থেকে মিনিমাম প্রায়োরিটি, তাহলে তো কাজটা সেরকম হয়ে গেল, সেটা তখনই ব্যাপার। কিন্তু জয়েন বলছি, জয়েনে কোনো প্রায়োরিটি না, জয়েনে দুটো সেম প্রায়োরিটি থ্রেড একসাথে কাজ করছে। সাপোজ কোনো থ্রেডের জন্য যদি আমি জয়েন মেথডকে কল করে দিই, তাহলে কি হবে, যে মেথডটার জন্য জয়েন মেথডটা কল হবে, আগে যে মেথড যে থ্রেডটার জন্য কল হবে তাকে আগে প্রায়োরিটি দিয়ে কি করবে, তার আগে সব কাজ কমপ্লিট করানো হবে, করে বা তারপর ওটা কমপ্লিট হলে দেন গিয়ে বাকি থ্রেডগুলো কাজ কমপ্লিট করবে। কথাটা বুঝতে পেরেছিস কি বললাম? এবার এটা হতে পারে, দেখ এটা হতে পারে এরকম, মেবি হতেই পারে, কারণ প্রসেসরের উপর ডিপেন্ড করছে, তো মেবি হতেই পারে T2 T1 কাজ করা শুরু হওয়ার আগে T2 সব কাজ শেষ করে দিয়েছে, তাহলে জয়েন্ট মেথড কল করে কোনো ইম্প্যাক্ট পড়লো না, সেটা কারণ ওটা তো আমার হাতে নেই সিপির উপর। কখন এই ইম্প্যাক্টটা বুঝতে পারবো, যখন আমার দুজনই সাইমালটেনিয়াসলি এ দুটো এর মধ্যে কাজ করছে, তখন কি অ্যাকচুয়ালি জয়েন। এবার জয়েন কখন কল হবে সেটা আমার উপর ডিপেন্ড। হ্যাঁ, জয়েন কার জন্য কল হবে সেটা আমি মেনশন করে দিলাম, ঠিক আছে। এবার তার আগে যদি সিপিইউ সব করা T2 কে কাজ শেষ করে দিল, বা সব করার আগে T1 কে আগে কাজ শেষ করে দিল, সেটা তো আমার হাতে নেই। আমি কি বুঝতে পারছি কি বললাম? তার মানে জয়েন্ট মেথডের কাজ কি, পার্টিকুলার একটা কারেন্ট এক্সিকিউট, মানে অনেকগুলো থ্রেড যখন রানিং স্টেটে থাকবে, কোনো থ্রেডের জন্য যদি জয়েন্ট মেথড কল করি, তাহলে কি করবে, ফর দ্য টাইম বিং ওই বাকি থ্রেডগুলোকে কি করবে, ওয়েটিং এ পাঠিয়ে দিয়ে ও আগে কমপ্লিট হবে, দিয়ে বাকি তারপরে দেন ও কমপ্লিট হওয়ার পরই গিয়ে ওরা কল হবে। বুঝতে পেরেছি? বুঝতে পারলি কি বললাম? হ্যাঁ গো। তাহলে আমি সাপোজ টেস্ট 3 কথা ভুলে যা, ইজ এলাইভ ফিজ এলাইভ এগুলোকে আমি কমেন্ট করে দিচ্ছি, ঠিক আছে। এবার দেখ দুজনকে স্টার্ট করে দিয়েছি, দুজনই কাজ হচ্ছে। এবার আমি এখানে গিয়ে T1 ডট জয়েন কল করলাম, ঠিক আছে। T1 ডট জয়েন এটাও আমার ওই ট্রাই ক্যাচের মধ্যে রাখতে হবে, ঠিক আছে, নাহলে থ্রোজ ডিক্লারেশন করতে হবে, ঠিক আছে। করলাম, করার পর এবার দেখ আমি এই আউটপুটটা চালাই, কি হচ্ছে দেখ। প্রবলেম ওখানে দাঁড়া, ওখানে আমার ওই 2 এর ব্যাপারটা করে রেখেছি, দাঁড়া ওটাকে ওরাই আগে ও এখানে আবার স্লিপ ফ্লিপ এসব ইউজ করে 14 গোষ্ঠী বাইরে রেখেছি, দাঁড়া এগুলোকে পুরো কমেন্ট করি, পুরো কমেন্ট করলাম, ঠিক আছে। তাহলে নর্মাল 1 থেকে 4 প্রিন্ট করা দুজনের প্রোগ্রাম, ঠিক আছে, দুজনেরই কাজ 1 থেকে 4 প্রিন্ট করা। রান করি, কি হচ্ছে এখানে দেখ, আনফরচুনেটলি যখন জয়েন মেথডটা কল হচ্ছে তার আগে T2 কাজ শেষ করে দিয়েছে, আমার হাতে কিছু করার নেই সেটা। এ দেখ আবার হচ্ছে, মানে দেখ T2 একটা কাজ করেছে, T1 একটা কাজ করেছে, T2 একটা কাজ করেছে, T1 একটা কাজ করেছে, T2 একটা কাজ করেছে, এই মুভমেন্টে হয়তো T1 এর জন্য জয়েন মেথডটা কল হয়ে গেছে, পরপর 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 শেষ হলো, তারপর গিয়ে কিন্তু T2 কমপ্লিট হলো। তাহলে ব্যাপারটা হচ্ছে, এবার কোশ্চেনটা হচ্ছে, তাহলে দেখ জয়েন মেথডটা কখন গিয়ে পড়ছে সেটা কিন্তু আমার হাতে নেই। কিন্তু ওটা যদি রানের ভেতরে একটা কন্ডিশন করে অ্যাপ্লাই করে দিই, কোন রানের ভেতরে? ওই T1 ভালো কথা, তাহলে আমি একটা কাজ করি, তাহলে এটাই আমি করি, ঠিক আছে। এই করে তো আমরা প্রায়োরিটি গুলো ইচ্ছা মতো কন্ডিশন ওয়াইজ। হ্যাঁ করতে, এইভাবেই তো কন্ট্রোল হবে, এভাবেই তো কন্ট্রোল করবো আমরা। ওই যে আমার এরকম সিচুয়েশন হলে না, সবাই মিলে একসাথে কাজ করছে, এরকম সিচুয়েশন হলে ওকে দেবো করতে, এরকম সিচুয়েশন হলে তখন তো এই জিনিসগুলো জয়েন, স্টপ, স্লিপ এগুলো তো ইউজ করতে হবে। সেট প্রায়োরিটি গুলো তো এই আমার কথা শোনা যাচ্ছে দেখ তো? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে। ইকো হইলাম এই জন্য বুঝতে পারলাম না, দাঁড়া। এটাকে আমি কমেন্ট করলাম, এটা আমার লাগবে না, ঠিক আছে। জয়েন এটাকে আমার ট্রাই ক্যাচের মধ্যে রাখতে হবে, এটা ট্রাই ক্যাচের মধ্যে রেখে দিলাম, ঠিক আছে। ঠিক আছে, যদি I = 2 হয় দেন জয়েন মেথড, ঠিক আছে। দেখ মেনের ভিতরে কি হলো, দাঁড়া
ওখানে স্লিপ রেখেছিলেন না না স্লিপের তো জানেন আমি টেস্ট করলাম তো আমি তো দাঁড়া স্লিপের জন্য আমি টাইমটা খেয়ে নিয়েছি। দুটো জয়েন্ট মেথড ওখান দিয়ে কল হচ্ছে ও ওখানে একটা জয়েন্ট মেথড করা আছে না হ্যাঁ টি টু জয়েন্ট মেথড কল করে আছে কন্টিনিউ শেষ হচ্ছে স্টপ বন্ধ করে দিচ্ছে ওটা টেকনিক্যাল ঠিকই আছে বলতে গেলে। তুমি যেটা বললে যে জয়েন্ট মেথডটা কখন কল হবে, T1 যদি স্টার্টই না হয় T2টাই আগে করে নেয়, সেইটাই না এক্ষেত্রে টি1 আগে এসছে T1 যেটা শেষ করে দিন তাহলে টি1 তো শেষ হয়নি তাহলে T1 2 অবধি তো হয়েছে, তো শেষ হয়নি তো বাকিটা কাজই হয়নি। আচ্ছা স্টপের কিছু হয়ে গেছে নাকি? একটা এক্সাম্পল দেখি কি এক্সাম্পল দেখেছিলাম লাস্ট বার এখান দিয়ে কল করেছিলাম রানটা এখান থেকে হ্যাঁ রান ওখান দিয়েই কল করেছিলাম আমি আচ্ছা, বলি। ওখান থেকেই কল করেছিলাম এটা দেখতে হবে এই সিচুয়েশনটা কি হলো ব্যাপারটা আমাকে বুঝতে হবে কেন আটকে দিল কাজটাকে ভালো জিনিস একটা মানে আটকালো জিনিসপত্র যাই হোক এটা দেখি পুরো সিচুয়েশনটা স্টার্ট কল করলাম জয়েন কল করলাম সেভ করলাম টেস্টে গেলাম টেস্ট 1 টেস্ট করতে হবে এখানে টেস্ট I2 বলে জয়েন মেথড কল করছিল তো I2 বলে জয়েন মেথড কল করছে এটা পুরো কমেন্ট আউট করি শুধু জয়েন ব্র্যাকেট বসিয়ে গেছে এটা ফর বসিয়ে গেছে ট্রাই ক্যাচ একটা কাজ করতে পারছে না ওখানে আটকে দিচ্ছে এখানে জয়েন্ট মেথডে কি প্রবলেম হচ্ছে সেটা আমাকে দেখতে হবে তো দেখি কি রকম ভাবে আটকাচ্ছে সেটা আমাকে দেখতে হবে তো দেখি মেনের ভেতরে তো T1 ডট জয়েন কল করেছি ঠিক আছে আশা করছি সবটাই চলবে এখানে এমন এটা হলো এটা সবকটাতে T1 আগে কাজ শেষ করেছে এখানে আমাদের আনফরচুনেটলি T2 আগে সব কাজ শেষ করে দিয়েছে এখানে T1 কাজ শেষ করেছে ঠিক আছে র্যান্ডমলি হচ্ছে ঠিক আছে মানে T1 ডট জয়েনের যখন পোর্শনটা এসছে ঠিক আছে মানে এবার দেখ তোদের কনফিউশন একটু জাগতে পারে যে আমি কি করে বুঝবো যে জয়েনটা কখন কল হচ্ছে যার জন্য কি ও স্টপ ও আগে বাকিটা কমপ্লিট করছে তাহলে তোমরা এটা বলতেই পারো যে দাদা এখানে যে T1 এটা এবার তারা বলতেই পারছে যে এই তো তুমি এই যে থ্রেড T1টা এই T1টা মানে এই কেস আমি তোকে যদি এই কেসটা এক্সাম্পল দিই এই কেসটা এক্সাম্পল কিরকম হয়েছে বলতো প্রথমে থ্রেড 2 পাস পেয়েছে তারপর থ্রেড 1 পেয়েছে আবার থ্রেড 2 পেয়েছে আবার থ্রেড 1 পেয়েছে আবার থ্রেড 2 পেয়েছে থ্রেড 1 পেয়েছে থ্রেড 2 পেয়েছে হুট করে এবার এই মোমেন্টে ওই যে জয়েন বলে যে কথাটা এসেছে সেই সারাটা সিপিউর কাছে গেছে আর ওই মোমেন্টে থ্রেড 2 দেখ লাস্ট চার্জ যে ছিল সে প্রিন্ট হতে পারিনি তাহলে আগের জন্য কি হয়েছে থ্রেড 1টা কমপ্লিট হয়েছে তারপরে ও কাজ করেছে ঠিক আছে এবার এই মোমেন্টে এতটা কি হয়েছে থ্রেড 2 আগে প্রায়োরিটি পেয়ে গেছে সব কথাতে বুঝতে পারছিস কি বলতে চাইছি ব্যাপারটা এটা একটু স্লাইট কনফিউজিং ঠিক আছে স্লাইট কনফিউজিং কারণ এবার তোর কোশ্চেন হচ্ছে এই জয়েন্ট মেথডটা তো আমি কল করে দিয়েছি সিপিইউ কখন ওটাকে কনসিডার করে কখন ওর কানে গেছে সেটা আমি জানি না ওই জন্য প্রবলেমটা হচ্ছে আমার যদি এরকম হতো না যে দুটো স্টার্ট কল করেছি দুজনই যে কেউ র্যান্ডমলি চালু হোক আমার কাছে প্রবলেম নেই জয়েন্ট মেথড যখনই কল করব আমি যাতে সেই কাজটা পেয়ে যাই মানে তার কাজটাকে কমপ্লিট করে দেন এবার কোশ্চেনটা এই যে যখন জয়েন্ট মেথডটা কল করলাম
ততক্ষণে যে ওরা কতটা কাজ কমপ্লিট করে দিয়েছে সেটা তো আমার জানা নেই, বুঝতে পেরেছিস? যতক্ষণে ওর কাছে সারা গেছে জয়েন এর জন্য, হতেই পারে টি2 কাজ কমপ্লিট করে দিয়েছে, হতেই পারে তখন টি2 কাজ কমপ্লিট করেনি, টি1 এর কিছুটা কাজ বাকি আছে, টি2 এর কাজ বাকি, তখন যদি টি1 এর জন্য কাজ মানে টি1 এর জন্য যে জয়েনটা কল করা হয়েছে সেই ডাকটা যদি সিপিউর কাছে চলে যায়, তাহলে ও কি করবে? ওই মুভমেন্টটা থেকে টি1 কে কি করবে? তুই বলবে স্টপ হয়ে যা, এই মানে স্টপ বলছি, টি2 কে বলবে স্টপ হয়ে যা, আগে টি1 করে নি তারপর তুই করবি। ভালো হয়ে যাবে সিঙ্গেল কোড সিঙ্গেল থ্রেড প্রসেসর, সিঙ্গেল কোড সিঙ্গেল থ্রেড প্রসেসর, তো এটা ভালো বোঝা যাবে। সিঙ্গেল কোর সিঙ্গেল থ্রেড প্রসেসর কেন? কারণ T1 T2 ওখানে তো আমার থ্রেডটা ইউজ করা বেকার বলতে গেলে, হ্যাঁ, কিন্তু এদিক ওদিক করা হবে শিডিউলিং এর জন্য। T1 T2 এদিক ওদিক করে ছোট ছোট কাটাকাটি হবে, যেই T1 এর পার্টটা পড়ে যাচ্ছে ওটা একদম পটবল হয়ে যাবে। দুজনের জন্য তো একই রান মেথড কল হবে না, একই ক্লাসের যদি দুটো থ্রেড তৈরি, যেমন তুই যদি টেস্ট ক্লাসে এই যে T1 T2 যেটা দুখানে আলাদা আলাদা ক্লাস, দেখ একটা টেস্ট একটা টেস্ট 1, এবার T1 এর দুটো যদি টেস্টে তৈরি করতিস, না দুটো একই মানে এরকমই, কি মানে T1 এর একটা থ্রেড T2 আর একটা থ্রেড দুটোই মানে এরকমই, কিন্তু প্রসেসরটা আমার হার্ডওয়্যার হচ্ছে সিঙ্গেল কোর সিঙ্গেল থ্রেড। আচ্ছা ওই পেছনে তুই বলছিস যদি আমার কাছে একটাই প্রসেসর মানে একটাই শেয়ার জায়গা থেকে যেটা আমাকে একজনই শেয়ার করতে হবে, যেখানে মানে আমার থ্রেড ইউজ করা বেকার, কারণ একটা প্রসেসর তো এট আ টাইম তাহলে একটাই। সিঙ্গেল প্রসেসর সিস্টেমে থ্রেড কনসেপ্টটা আসবে কোথায়? মাল্টি প্রসেসিং সিস্টেম মানে না জাস্ট এমনি থিওরিটিক্যাল ব্যাপার। আমি কি এই জিনিসটা জয়েন্টকে একটু বোঝাতে পারলাম? কনফিউজিং আছে, কিন্তু জয়েন্ট মেথডের কাজ হচ্ছে এটাই, জয়েন্ট মেথডের কাজ হচ্ছে যে একটা প্রসেসকে ও যখন কাজ করবে একটা মানে কি বলবো পার্টিকুলার ফর দ্য টাইম বিং যে থ্রেডটার জন্য জয়েন্ট মেথডটা কল হবে, ও কি করবে? ও ওর কাজগুলোকে কমপ্লিট করাবে, দেন গিয়ে ও কি করবে? বাকিদেরকে ইমপ্লিমেন্ট করাবে, ঠিক আছে? না ওটা কি স্টার্টের পরেই করতে হবে জয়েন্টটা, না স্টার্টের আগে করতে হবে? আওয়াজ আসছে কি সিস্টেম কি? স্টার্টের পরেই করতে হবে জয়েন্ট মেথড। আরে চালু না করলে কি করে করবি? আচ্ছা আচ্ছা আমি তাহলে একটা কাজ করে দেখি, যদি এটা ক্লিকিস ধরে নে এই পার্টটা কমেন্ট করলাম, T1 ডট জয়েন কল করলাম, এবার এটা করলাম, ঠিক আছে? আমি তো T1 প্রায়োরিটি করে আমার কথা হয় না এমন ব্যাপার নেই, দেখো আমি তো জয়েন্ট ডিক্লেয়ার করে দিচ্ছি তাহলে। কি হচ্ছে? তো জয়েন বলে যেটাকে ডাকছি সেটার প্রায়োরিটি কত হবে? ইম্প্যাক্টটা আমি তো দেখাই দিল, এখানে মনে হয় আমার জয়েন মেথডটা অ্যাড করা হয়নি এখনো। জয়েন্টার প্রায়োরিটি সেট করা যায়, জয়েন্টার প্রায়োরিটি সেট করা যায়। দাদা এক মিনিট, জয়েন মেথডটা নিয়ে অ্যাড দিয়েছিলাম, দাঁড়া আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ভালো এক্সাম্পলটা কেন ভালো দিয়েছিলাম, দাঁড়া 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 একটা ভালো এক্সাম্পলটা ওখানে দিয়েছিলাম, আমার এখন মাথায় আসেনি, এটা দেখি, এটা দিয়ে দেখি যদি বোঝাতে পারি, দেখি দাঁড়া ডিফিকাল্ট হবে বাট দেখি বোঝানো যায় নাকি। T1 তো এটাকে কপি করি, করে কমেন্ট করে দিলাম T1 2 1 3, ঠিক আছে? ঠান্ডা মাথায় T1 ডট স্টার্ট কল করলাম, করলাম সবই ঠিক আছে। আমি এবার এই পুরো পার্টটাকে কপি করে এখানে নিয়ে আসলাম, T1 এর জন্য জয়েন কল করলাম, ঠিক আছে? T1 2 ডট স্টার্ট কল করলাম, T1 2 ডট স্টার্ট কল করলাম,
ঠিক আছে, এটা ঠিক হলো। দেখি কি হচ্ছে। প্রিন্টটা তো সব সে তো একই আসবে, কারণ সবার জন্য তো একই রান মেথড কল হচ্ছে। আশা করছি বোঝাতে পারবো এটা। দাঁড়া, হ্যাঁ বোঝাতে পারবো, কিছুটা হলেও বোঝাতে পারবো। দেখ দেখ, এটার সলিউশন নেই যে এই সলিউশনে তোকে দেখাতে পারবো না যে তিনটের জন্য আলাদা আলাদা, কারণ দেখ তিনজনই একই থ্রেড ক্লাসের ইনস্ট্যান্স, T1 T12 T13, তিনজনই একই থ্রেড ক্লাসের ইনস্ট্যান্স। তিনজনের রেসপেক্টে যদি স্টার্ট কল করি তাহলে কি হবে, তিনজনই হুমড়ে পড়বে কার ওপর, এই টেস্টের ভেতরে যে রানটা আছে, মানে T1 এর জন্য এই রানটাই কল হবে, T12 এর জন্য এই রানটা কল হবে, T13 এর জন্য এই রানটাই কল হবে। তাই জন্য কিন্তু দেখ নোটিস কর, তুই যদি নোটিস করে দেখিস থ্রেড 1 0 থেকে 4 তিনবার প্রিন্ট হয়েছে। দেখ একবার, এবার দেখ, আগে আরেকবার আউটপুটটা দেখাই। দেখ একবার হচ্ছে দেখ টোটাল কত 15 বার তিনটে, এটা ভুলে যা, ভেবে যে তিনটে থ্রেড রান মেথডকে কল করছে, সেম রান মেথডকে, তাহলে কতবার কল হবে, এক একজনের জন্য 5 বার করে, তাহলে 15টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 13 14 15, তার মানে দেখ তিনজনই কল করেছে সেম রান মেথডকে, যেহেতু সেম রান মেথডকে কল করছে দ্যাটস ওয়াই থ্রেড 1 থ্রেড 1 থ্রেড 1 করে লেখাটা আসছে। এত অব্দি অনলাইনে বুঝেছি, কি বললাম, যে তিনটে থ্রেডকে, তিনটে থ্রেডই যে সেম রান মেথডকে কল করছে, এটা কি বুঝতে পেরেছি? কারণ তিনটেই তো একই থ্রেড ক্লাস, টেস্ট ক্লাসের রম স্টেপ, তো প্রত্যেকে কি হবে এই রান মেথডকে কল করবে। মজাটা দেখ, মজাটা হচ্ছে এইখানে যে আমি এখানে T1 ডট স্টার্ট কল করার পর, দেখ আমি আগের দিনই বলেছিলাম, মানে আগেরও এক্সাম্পলে বলেছিলাম যে তুই কাকে আগে স্টার্ট কল করেছিস ডাজন্ট ম্যাটার, ঠিক আছে, হতে পারে তুই T2 ডট স্টার্ট কল করেছিস, T1 ডট স্টার্ট করে তুই আগে T1 কে প্রায়োরিটি পেয়েছিস, হতেই পারে আগে স্টার্ট কল করেছিস মানে এরকম আগেই পাবে, এরকম না। তো T1 ডট স্টার্ট কল করেছিস, তারপর T1 ডট জয়েন করেছিস, তারপর সঙ্গে সঙ্গে T12 স্টার্ট করছিস, মানে টেকনিক্যালি কিন্তু তিনজনই স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে, তিনজনই স্টার্ট, তিনজনকে রানেবেলে পাঠিয়ে দিয়েছে, কিন্তু T1 ডট জয়েন কল করা হয়েছে। তার জন্য তুই নোটিস করে একটা জিনিস দেখ, আমি এবার রান করেছি, এই রানটায় তুই নোটিস করে দেখ একটা জায়গায় থ্রেড 1 0 1 2 3 4 এটা প্রপারলি প্রিন্ট হয়েছে, তারপর কিগুলো দেখ 0 1 0 2 0 2 1 3 এভাবে প্রিন্ট হচ্ছে। এবার দেখ তুই এই মুভমেন্টে তোর পক্ষে ডিফিকাল্ট খুব যে বোঝা কোনটা কোন যার জন্য কল হচ্ছে, কারণ সবার জন্য তো একই রান মেথডটা কল হচ্ছে, তুই বুঝতে পারছিস না। দেখ আমি যদি ফর এক্সাম্পল সে ধরি T12 এর জন্য 0টা কল হয়েছে, T12 এর জন্য হয়তো হতে পারে 1টা কল হয়েছে, T1 তার মানে এবার দেখ নিশ্চয়ই আবার 0 এসছে, মানে কি নিশ্চয়ই অন্য কোনো T13 এর জন্য 0টা কল হয়েছে। তো থ্রেড 1 এর জায়গায় থ্রেড আইটা প্রিন্ট করলে তো বোঝা যাবে। আই হলে হবে কি করে, আই হলে তো সেই এখানে প্রত্যেকটা যে ভ্যালুটা প্রিন্ট হবে সেটাই তো এখানে প্রিন্ট হয়ে যাবে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি এটার কোনো সলিউশন নেই, তোকে অ্যাজিউমটা বুঝতে হবে, কারণ এটা কিছু করে প্রত্যেকেই সেম রান কি তো কল করছে। হুম হুম, তাহলে টেস্টের কনস্ট্রাক্টর কি করে মানে একটা হ্যাঁ কনস্ট্রাক্টরের মধ্যে যখন কল হচ্ছে ওই ভেরিয়েবল থাকে, একটা কাজ করা যেতে কনস্ট্রাক্টর দিয়ে করা যাবে না, একটা কাজ করা যেতে পারে, একটা কাজ করা যেতে পারে, দাঁড়া দেখি একটা মেথড আছে যেটা দিয়ে নাম সেট করে দেওয়া যায় থ্রেডের, সেট নেম, ঠিক আছে,
দাঁড়া, থ্রেড 1, ঠিক আছে। একইভাবে ওয়ান টু ওয়ান টু ওয়ান থ্রি ওয়ান থ্রি, ঠিক আছে। আমি এটা 1 1 দিলাম, 1 1 1 2 ভালো লাগবে শুধু, 1 1 1 2 1 3, ঠিক আছে। তিনটে থেকে তিনটার নাম করেছি, ঠিক আছে। আর এই মেনের ভেতরে, মেন কোথায় টেস্ট, এর ভেতরে গিয়ে এখানে এটা না প্রিন্ট করে কি করব, থ্রেডের নামটাকে প্রিন্ট করব। আচ্ছা, নামটাই ভুলে গেছি, নামটা হবে নেম, ভুলে গেছি রে মেথডটা আমিও। দাঁড়া, আমাকে ওখান থেকে দেখতে হবে, এখান থেকে ই করে দেখি। দাঁড়া, one dot get name, get name method, get name মানে হচ্ছে thread, get name, ও আচ্ছা উল্টো ভাবে লিখেছি, get name প্লাস i, ঠিক আছে। আচ্ছা দেখি, এটা করার পর প্লাস একটু কোলন দিই, কোলন দিই, ঠিক আছে। সেভ করলাম, বাকিটা খাটাতে হবে না। হ্যাঁ চল, এবার বোঝাতে পারবো, দেখ তিনটে একই ক্লাসের সেট করেছি কিন্তু নাম চেঞ্জ আছে। এবার দেখ আমি যতবার রান করছি, নোটিস কর আউটপুটটা, আউটপুট দেখ, থ্রেড 1 1 এর গুলো পাকে শেষ হয়েছে, 1 3 হয়েছে, 4টে 1 3 হয়েছে, একটা তারপর 1 2 হয়েছে, আবার একটা 1 3, তারপর সব 1 2, আবার রান করছি। থ্রেড 1 1 আগে শেষ হয়েছে, তারপর থ্রেড 2 2, তারপর থ্রেড 1 3, ঠিক আছে। আবার করছি, থ্রেড 1 আগে, থ্রেড 1 1 আগে, 1 2 আগে, তারপর 1 3, আবার মারছি 1 1 1 2 1 3, আবার মারছি 1 1 1 2 1 3, 1 1 1 2 1 3, আবার দেখ বারবার করে এটাই হয়ে যাচ্ছে। এবার দেখ 1 1 1 2 1 3 কিছু, 1 1 1 একটা 1 2, আবার সবকটা 1 3, সবকটা 1 3 না, 4টে 1 3, 3টে 1 2 1 3, সব দেখতে পাচ্ছি কিন্তু একটা জিনিস বুঝতে পারছি, দেখ 1 1টা কিন্তু সবার আগে কাজ শেষ করছে, বোঝাতে পারছি? এই সবাই বুঝতে পারছিস কি বলতে চাইছি? হ্যাঁ হ্যাঁ বুঝছি। দেখ এটা বেস্ট এক্সাম্পল, সবাই একটা জিনিস বুঝতে পারছি যে দেখ আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে দেখ যতবারই রান করি 1 2 আর 1 3 নিজেদের মধ্যে হতে পারছে কি আগে ও পরে ওকে এরকম কিছু করতেই পারে, কিন্তু গ্যারেন্টি দিয়ে আমি এটা বলছি ইচ অ্যান্ড এভরি টাইম কি হচ্ছে 1 1টাই আমার আগে কাজ শেষ করছে। এবার আমি একটা কাজ করি, জানি না এটা দেখানো যাবে কিনা, দাঁড়া আরো ক্লিয়ারটা আমি যদি বোঝাতে পারি, দাঁড়া মেন এটা করে শেষ করব আজকের ক্লাস, বলতে গেলাম এটা হলে মুশকিলটা হবে, এটা হলে কন্ট্রোলটা থাকছে না। এখানে হলে প্রবলেমটা কি হচ্ছে দেখ, তুই আগে 3টের জন্য স্টার্ট কল করে দিয়েছিস, 3 জনকে পাঠিয়ে দিয়েছিস কি করে সিপিইউর কাছে, 3 জনের কন্ট্রোলের কাছে চলে গেছে সিপিইউর কাছে, তারপর গিয়ে তুই হয়তো জানাচ্ছিস যে জয়েন্টে কল হচ্ছে T1 এর জন্য, তার আগে তো কাজ শুরু করে দিয়েছে সিপিইউ, ও বুঝতে পারছে না যে কে কখন কিভাবে কাজ হচ্ছে, কিছু বুঝতে পারছে না, ও র্যান্ডমলি তুলতে পারছে, একটা সময় গিয়ে জানতে পেরেছে যে T1 জন্য জয়েন কল করেছে, এটা সেই সিচুয়েশন। তার জন্য দেখ ওই প্যাটার্নটা কিন্তু কোনো ম্যাটার করছে না, দেখ 1 2 1 2 এভাবে হচ্ছে, কিন্তু যে মোমেন্টে আমি এই জিনিসটা লিখেছিলাম নোটিস কর, আমি যেন প্যাটার্নটা কি করে দেখ T1 ডট স্টার কল করেছি, মানে একে আগে শুরু করে দিয়েছি, মানে একে আগে রান্নাবেলার কাছে পাঠিয়েছি, সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছি এর জন্য জয়েন মেথড কল করা হয়েছে, দেন আমি T2 আর T1 2 আর T1 3 কে পাঠিয়েছি। এবারে যখন সিপিইউর কাছে গেছে, সিপিইউ অলরেডি বলে দেওয়া হয়েছে 1 1 এর জন্য
জয়েন্ট মেথড কল করা হয়েছে, তার মানে একে আগে শেষ করো, 1 2 1 3 কে র্যান্ডমলি তারপরে ব্রেকে শেষ করো। এবার কিন্তু দেখ এবার তাহলে কোশ্চেন তোরা বলতে এটা তো প্রায়োরিটি দিয়েও করতে পারতাম, প্রায়োরিটি হলে প্রায়োরিটি সেট করতে হতো, কিন্তু এখানে দেখ সবাই কিন্তু সেম প্রায়োরিটি, সবাই কিন্তু সেম প্রায়োরিটি, ঠিক আছে। এবার তুই যদি এখানে সেম ভাবে তুই যদি এখানে T2 দিয়ে স্টার্ট করতিস, T2 স্টার্ট করে তাহলে দেখতিস ওই T1 2 গুলো সব আগে শেষ হতো, তারপর 1 1 আর 1 3 এর মধ্যে কিছু কম্বিনেশন আসতো। আবার রান করি, দেখ এখানে আবার চেঞ্জ হয়ে গেল, দেখ 1 1 আগে 1 2 তারপরে পর তারপর 1 3 1 1 1 2 অনেকগুলো, একটা 1 3 আবার 1 3 গুলো। কি রে অনলাইনে বুঝতে পারছি? বল। হ্যাঁ হ্যাঁ বুঝেছি। মানে ক্লিয়ার করতে পেরেছি জয়েন মেথডটা কি? হ্যাঁ হ্যাঁ বুঝেছি। সেই ক্ষেত্রে তো আগে T2 আর T1 এর মধ্যে কিছু একটা র্যান্ডম আসতো, তারপরে হ্যাঁ 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 জয়েন্ট মেথড কল করে গেলে আবার কি কোনো স্টপ করার উপায় আছে? হ্যাঁ জয়েন্ট মেথড একবার না 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 ব্যাস ওই ফোর্সফুলি স্টপ। আচ্ছা আমি একটা কথা বলেছিলাম মনে ছিল, রান মেথডকে কি আমরা ডাইরেক্টলি কল করছি? না কে কল করছে? সিপিইউ কল করছে, তাই তো? তা আমরা তো স্টার্ট মেথড কল করি, যে অটোমেটিক্যালি রানকে কল করে দেয়। তাহলে আমি কি রান মেথড কল করি আমাকে এরর হবে? T1 ডট রান কোথায় এরর তো হয়নি। আমি এবার একটা কাজ করি, তাহলে এই জিনিসপত্রগুলো আমি একটা কাজ করি না, আমি জয়েন্ট ফান এবার উড়িয়ে দিলাম। এই জয়েন্ট সবার ক্লিয়ার তো? হ্যাঁ আমি একটা কাজ করি, আমি না এই স্টার্ট কলগুলোকে অফ করি, অফ করে আমি এরকম করি T1 ডট রান, T1 3 ডট রান, T1 2 ডট রান। ঠিক আছে, বলতে পারবি কি হবে? পরপর যে নর্মাল দেখ দেখি রান এই করছি কি হচ্ছে বলতো। দেখ আবার রান করছি, আবার রান করছি, আবার রান করছি, আবার রান করছি, নর্মাল মেথড কল হচ্ছে, থ্রেড হচ্ছে না অ্যাকচুয়ালি, থ্রেডিং হচ্ছে। এবার কি হচ্ছে বলতো? নর্মাল মেথড কল এবার আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি, এটাকে চেঞ্জ করে উপরে করে দিচ্ছি। ইন্টারপ্রিটারের মতো করে নিচ্ছে, যদি ওপরে থাকবে তার বেশি প্রায়োরিটি। দেখ আবার রান করছি, আবার রান করছি, আবার রান করছি, আবার রান করছি। ব্যাপারটা বুঝতে পেরেছিস? হচ্ছে? মাল্টি থ্রেডিংটা হচ্ছে। থ্রেডিং এর কনসেপ্ট হলো না তাহলে। হ্যাঁ এবার প্রবলেমটা কেন দেখ, আমরা কি করতাম আগে, আমরা স্টার্ট কল করতাম, মানে আমরা বললাম রানেবেলে পাঠিয়ে দিলাম, সিপিইউ ডিসাইড করতো কাকে কখন র্যান্ডমলি কল করবে। আর এখানে কি করছি, সিপিইউর ওপরই ছাড়ছি না, আমরাই বলি ডাইরেক্টলি আমিই কল করছি। আমি যখন কল করবো কিরকম কল হবে, সিপিইউ তো গ্যাপে গ্যাপে র্যান্ডমলি একে তুলছে একে তুলছে, আমরা তো ইউজার, আমরা তো করতে পারবো না। এবার কি করলাম, এবার যখন আমি আমরা এবার কোশ্চেন করে আমরা কি রান মেথডকে ডাইরেক্টলি কল করতে পারবো? হ্যাঁ করতে পারবো, কিন্তু সেটা কি ঠিক না? তাহলে কি মাল্টি থ্রেডিং কনসেপ্টটা আমার ইউজ হবে না, কনসেপ্টটা আনতে পারবো না। কারণ রান মেথডকে যদি কল করি এটা কিন্তু নর্মাল মেথড কলের মতো হচ্ছে। দেখ ডাইরেক্টলি কল তার মানে কি সিপিইউর হাতেই কিছু নেই, ডাইরেক্টলি বললাম মানে আমি আগে T1 2 রান করছি, মানে একই আগে শেষ করতে হবে, তারপর T1 এর জন্য, তারপর T1 2 এর জন্য, 1 3 এর জন্য। এটা নর্মাল মেথড কলের মতো হয়ে গেল। ওই জন্য যতবার তুই রান করবি, যে অর্ডারে তুই রান মেথডগুলোকে কল করেছিস সেই অর্ডারেই আউটপুট আসবে। থ্রেড মানে বলতে গেলে সিপিইউর উপরে ছেড়ে দাও। সিপিইউর উপর, সিপিইউ প্রসেস মানে কি, থ্রেড মানে কি, প্রসেস ভেঙে গিয়ে হয়েছে তো, এটা প্রসেসকে কে কন্ট্রোল করে? সিপিইউ তো কন্ট্রোল করে, সিপিইউর উপরে থাকছে তো। তাহলে আমরা কি, এটা কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করে, কিন্তু আমরা কি রান মেথডকে ডাইরেক্টলি কল করতে পারবো? হ্যাঁ, তাহলে করি না কেন? যদি করি তাহলে আর কোনো মাল্টিথ্রেডিং এর কনসেপ্ট আসবে না। তখন তো এক্সপ্লেন করতে হবে যে কেন। এই যে আমরা স্টার্ট মেথড কল করলে কি আমরা রানেবলের উপরে চলে, রানেবল স্টেটে চলে যাচ্ছে। এবার রানেবল থেকে কখন কোন থ্রেডটা রানিং স্টেটে যাবে সেটা আমরা সিপিইউর উপর, প্রসেসরের উপর ডিপেন্ড করে, সেটা আমরা ওটা র্যান্ডমলি। তার ফলে কি আমরা অ্যাট দ্য সেম টাইমে তিনজন একসাথে কাজ করতে পারে, কখনো A একটু, কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে,
এক্ষেত্রে রেস্ট্রিক্ট করে দিচ্ছি, তুই আগে করবি সব, তারপর তুই করবি, তারপর তুই করবি, যেটা কিন্তু কাইন্ড অফ কি হয়ে গেল, সিঙ্গেল পয়সা সিস্টেমের মতো, মানে না এই কাজটা যেমন আগেকার বার ফোনে হতো, কি হতো, আগের যে গেম খেললে গেমই খেলে হতো, অন্য কিছু চেক করতে পারতাম না, মানে নর্মাল টুকটাক কিপ্যাড এলো ফোনগুলোতে, তাই তো? ফেসবুক করলে ফেসবুক করছি, ফেসবুক মিনিমাইজ করে অন্য কিছু করতে পারতাম, কিছু খুলতে গেলে গেম, ফেসবুক থেকে মেসেজ খুলতে গেলে মেসেজে ফেসবুক বন্ধ করে মেসেজ খুলতে হতো, হ্যাঁ মিনিমাইজ করতে পারতাম না, কিন্তু একসাথে দুখানে চালাতে পারতাম না। কি রে, বুঝতে পারছি অনলাইনে? থ্রেডের মধ্যে হ্যাঁ হ্যাঁ দাদা হ্যাঁ করাই যায়। হ্যাঁ। হাহ। কত কিছু আছে বুঝতে পারছিস জিনিসপত্রটার ভেতরে, কত ভেতরে জিনিসপত্র আছে বুঝতে পেরেছিস? একটা প্রোগ্রাম কত কিছু করতে পারে বুঝতে পারছিস, তার মানে এই জিনিসে ভেতরের কাজে এই জিনিস বোঝানো সত্যি, এই চ্যাপ্টার অ্যাকচুয়ালি নাইটমেয়ার, কিন্তু মানে বেসিক্যালি থ্রেড জিনিসটা না যে কি জিনিস, যে বুঝবে না তার তো মানে রাতের ঘুম উড়েই যাবে, মানে দেখ বুঝলে এটা হচ্ছে ওই জন্য প্রথম দিন শুরু হবে, বুঝলে একবারেই বুঝবি, না হলে হাজার চেষ্টা করে বুঝতে পারবি না, ঠিক আছে? লাস্ট পার্ট দুটো একটা ইয়েল্ড মেথড আর সিঙ্ক্রোনাইজেশন, এগুলো পরের দিন দেখাবো। অঞ্চিতা, অনুষ্কা, অর্ঘ্য, বুঝেছি? অর্জয়িমা, অর্ক, বুঝেছি? হ্যাঁ দাদা অয়ন, কুয়াশা, নিজেরুল, হ্যাঁ হ্যাঁ বুঝেছি। নিতন, পার্থ, ঋষিকেশ, সন্দীপ, সঞ্জনা, সায়ন, হ্যাঁ দাদা শোভন, শ্রেয়া, হ্যাঁ বুঝেছি অমৃত, সোনু, হ্যাঁ সূর্য, সৌভিক, শুভেন্দু, হ্যাঁ বুঝেছি শুভদীপ, তিশিতা। হ্যাঁ দাদা বুঝেছি হ্যাঁ দাদা। শুধু বাকি থাকলো এর দুটো পার্ট, একটা ইয়েল্ড মেথড বলে একটা জিনিস, ঠিক আছে, ডেমনস্ট্রেট লাগবে না, ঠিক আছে, থিওরির জন্যই ঠিক আছে, প্র্যাকটিক্যাল কনসেপ্ট এরকম লাগবে না ডেমনস্ট্রেট, এটা আর সিঙ্ক্রোনাইজেশন, ঠিক আছে, ওটা করবো, তারপর জেডিবিসি দাদা জাভার কোশ্চেন আনসার আর পিডিএফটা আরেকবার দিয়ে দিন দিয়েছিলাম গ্রুপে, এটা আমি দুটোই দিয়েছিলাম একসাথে, ঠিক আছে, আমি দিয়ে দেবো, দুটোই গ্রুপে দিয়ে দিয়েছিলাম আমি। দাদা বলছি উল্টো যে